আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফতাহি রাব্বি লেটার গ্রেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছেন ইয়াং গানস দ্য বিগিনার্স গাইড। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ সোহান হায়দার ভাই। উনি ফাউন্ডার এবং সিইও স্মার্টিফায়ার। ভাইয়াকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আফতাহি, এবং যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ। এই সিচুয়েশনে যতটুকু ভালো থাকা যায় ততটুকু ভালো আছে। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আসলে আজকে আমাদের আলোচনার বিষয়টাই হচ্ছে যে আসলে আমরা যারা ফ্রেশ গ্রাজুয়েট বের হই বা যারা ইয়াং জেনারেশন যারা আমরা বের হই জব সেক্টরের জন্য, তো তাদের আসলে অনেক ধরনের কোয়েরিজ থাকে যে কিভাবে জব সেক্টরে এন্টার করবেন বা কিভাবে তারা চাকরি পাবেন বা কিভাবে তারা আসলে মানে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা দরকার হয় সেটা কিভাবে গ্যাদার করবেন। সো সেক্ষেত্রে আমাদের অনেকগুলা প্রশ্ন অলরেডি আছে। প্রথমেই যদি ভাই আপনি আসলে শুরু করতেন যে একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের বা একজন ফোর্থ ইয়ার স্টুডেন্টের কিভাবে প্রিপারেশন দরকার সেই ব্যাপারটা দিয়ে। থ্যাংক ইউ আফতাহি। সো এই বিষয়টাতে কথা বলে মানে বলতে গেলে অনেক কিছু বলার আছে। আর পার্টিকুলারলি দুইটা যে কারণ, একটা কারণ হচ্ছে যে আমি আমার ক্যারিয়ার যখন স্টার্ট করি অনেকের মতোই আমিও অনেক কিছু জানতাম না। আমিও ইউনিভার্সিটিতে ক্লাবে খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না, এক্সট্রা কারিকুলার গুলোর দিকে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি বা ওইসব কাজকর্ম করা হতো। বাট দেয়ার ওয়ার সার্টেন থিংস যেটা চাকরির ব্যাপারে যদি আমি আরো আগে জানতাম তাহলে আমি আরো বেটার প্রিপেয়ার থাকতে পারতাম। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আমি যে কোম্পানিটা নিয়ে কাজ করি স্মার্টিফায়ার একাডেমি, আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, particularly focusing on soft skills, and we work with young professionals with 0 to 3 years of work experience and university students. Particular focus to the final year students, but any university students are most welcome. So এই যে জায়গাটাতে এদের সাথে কাজ করা, তাদেরকে নিয়ে আমরা তাদের ট্রেনিং করিয়ে তাদের স্কিল গুলোকে বাড়িয়ে দিচ্ছি, তাদের লাইফের পটেনশিয়ালটা বাড়ানোর যতটুকু আমাদের পক্ষ থেকে এফোর্ট দেওয়া যায় আমরা দিচ্ছি, এবং পিপল আর অলসো গিভিং আস ভেরি গুড রিভিউজ। তো এই জায়গায় কাজ করতে করতে এবং আমার ক্যারিয়ারও একটু লেট স্টার্ট হয়েছিল, সো আই হ্যাড টু ওয়ার্ক harder and I have to also find out how I can get things done faster while maintaining quality and then increase the quality as well. তো ওইভাবেই অন্যান্য অনেক জায়গার সাথে কাজ করা হয়েছে। আমি ডেইলি স্টারে কাজ করতাম, 10 মিনিট স্কুলের সাথে কাজ করতাম, তারপর একটা স্টার্টআপ এক্সিলারেটরও কাজ করেছি, ডিজিটাল মার্কেটিং এ কাজ করেছি, আর দেন ইভেন্চুয়ালি আমি নিজের কোম্পানি স্টার্ট করলাম। সো এই জায়গাতে এতদিন ধরে কাজ করতে করতে এবং এত মানুষের সাথে কথা বলতে বলতে পার্টিকুলারলি এই টপিকটাতে মানে আলহামদুলিল্লাহ যে বেশ ভালো জানা হয়েছে, এন্ড আই ক্যান গিভ এনিওয়ান হুজ ওয়াচিং এনি কোয়েশ্চেনস সার্টেন লাইট অফ রিয়ালিটি যে আচ্ছা এই জিনিসটা এভাবে করলে ভালো হবে, যেটা আমার জন্য যদি আমি ক্যারিয়ারের শুরু থেকে জানতাম অনেক ভালো হতো। সো দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি দিস পার্টিকুলার সেশন। সো আপনার ফার্স্ট কোয়েশ্চেনটা যদি আমাকে আরেকবার একটু বলা হতো ব্রেকডাউন করে, তাহলে আমি ওটা অ্যানসার দিতাম। মানে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের এরকম ছিল যে স্পেসিফিক ক্যারিয়ার চুজ করার ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা দুইটা অ্যানসার আছে স্পেসিফিক ক্যারিয়ারের ক্ষেত্রে, একটা হচ্ছে সিম্পল অ্যানসার, একটা কনফিউজিং অ্যানসার। তো সিম্পল অ্যানসারটা হচ্ছে সহজ, যে সেটাই চুজ করা উচিত যে ওয়্যার ইউ ফাইন্ড সার্টেন কোয়ালিটিস দ্যাট অ্যালাইনস উইথ ইউ, মানে এমন কিছু যেটা নিজের কাছে ভালো লাগে সেরকম কিছু। আর এটা যদি এই সিম্পল ওয়েটাতে আমরা থাকি তখন আরো কতগুলো কোয়েশ্চেন আসে যে আচ্ছা আমি যেটাতে পছন্দ করি, আমার প্যাশন যেখানে আছে সেখানে যদি আমি ভালো না হই তাহলে কি করবো। বা আমার আন্ডারগ্রেডটা সাপোজ ওই লাইনে হয়নি, আমি হয়তো ফিনান্স মেজর বাট আমার মার্কেটিং ভালো লাগে, আমি একদম লাস্টে এসে বুঝতে পারছি যে আমার আসলে মার্কেটিং ভালো লাগে, আমি এখন কি করব, সো আমি একে নিয়ে কোথায় যাব, এরকম একটা তখন আমাদের মাথায় চিন্তা কাজ করে। সো এই ক্ষেত্রে তখন ওই কমপ্লিকেটেড অ্যান্সারটার দিকে আমাদের যেতে হয়। একটা জাপানিজ কনসেপ্ট আছে ইকিগাই। সো যারা এই কনসেপ্টটার নাম শুনেছেন তারা জানবেন, যারা জানেন না ইটস ফাইন। সো ইকিগাই কনসেপ্টটাকে খুব সিম্পল ভাবে ভেঙে বললে এটা বলা যায় যে আমার কোনটা করতে ভালো লাগে, আমার প্যাশনটা কোথায়, আমি কোনটাতে ভালো, কোনটাতে আমার অলরেডি দক্ষতা আছে, কোনটার জন্য পৃথিবী আমাকে টাকা দিবে। সো সামথিং যেমন আমার হয়তো গার্ডেনিং ভালো লাগে, কিন্তু গার্ডেনিং এর জন্য কারেন্টলি হয়তো মানুষজন খুব একটা বেশি টাকা স্পেন্ড করবেন না। সো এই মোমেন্টে গার্ডেনিং ক্যারিয়ার লাইনে যাওয়াটা আমার জন্য খুব বেশি ভালো না। বা আমি হয়তো
সিএসসি এর মধ্যে এমন একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়ছি যেটা হয়তো সাপোজ C++ বা সাপোজ আমার হয়তো ফ্ল্যাশ নিয়ে কাজ করতে ভালো লাগতো, বাট ফ্ল্যাশ একটা কিছুদিন পরে আর কাজে লাগবে না। সো ওইদিকে গেলেও আমার জন্য একটা সমস্যা। আর আরেকটা যেটা জিনিসটা, পৃথিবীর কি দরকার এই মুহূর্তে, হোয়াট দ্য ওয়ার্ল্ড নিডস রাইট নাও। সো এই চারটা জিনিস যখন মিলে তখন একটা চমৎকার ক্যারিয়ার হয়, যেখানে ক্যারিয়ারটা মানুষটাকে টাকাও দিতে পারে, আবার মানুষটার জীবনে একটা শান্তিরও জায়গা থাকে যে না আমি এমন একটা কিছু করতেছি দ্যাট আই এম প্রাউড অফ। সো দের আর মেনি পিপল, আই থিঙ্ক a few years back আমি আমার পরিচিত একজনের মধ্যে একজন ব্যাংকার, হি হ্যাড আ ভেরি গুড লাইফ ইন টার্মস অফ লাইক স্যালারি, অনেক ভালো স্যালারি পেতেন, মানে 6 ডিজিট প্লাস স্যালারি, তার ফ্যামিলি একটা ভালো জায়গায় আছে, তার নিজের 2টা গাড়ি এন্ড এভরিথিং। তো এই মানুষটা হঠাৎ করে সুইসাইড করলেন। তো কেন করলেন, কি করলেন, দেয়ার আর মেনি থিংস ইনসাইড। অফিসের একটা প্রেশার এখানে একটা বড় কারণ ছিল। বাট যেটা প্রবলেমটা যেখানে হয় সেটা হচ্ছে যে যখন আমরা একদম কাজে থাকি, কিন্তু কাজটা নিয়ে হয়তো আমি হ্যাপি ফিল করতেছি না, তখন এটা আবার স্ট্রেস হিসেবে হতে পারে। বাট কামিং ব্যাক টু ইয়াং প্রফেশনালস এন্ড দেন চুজিং দেয়ার ক্যারিয়ার, আমি বলবো ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম। যারা বলে যে আমি ভাই এখনো বুঝতে পারিনি, আমি বলি দ্যাটস গুড ফর ইউ, বিকজ এখনো যদি বুঝতে না পারেন তার মানে আপনি এক্সপেরিমেন্ট করার সুযোগ পাচ্ছেন। আমি আজকে যেখানে বসে কথা বলছি, তো তখন আমার যখন গ্রাজুয়েশন শেষ হয়, আই ওয়ান্টেড টু বি সামথিং এলস। আমার কাছে মনে হয়নি যে আমি স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, আমি একজন ট্রেনার হব, আমার একটা নিজের স্টার্টআপ থাকবে, আমি এন্টারপ্রেনারের জার্নিতে আসবো, এগুলো আমার মাথায় ছিল না। আই ওয়ান্টেড টু বি আ ফিল্ম মেকার। সো ওখান থেকে লাইফের বিভিন্ন সত্যতা, বিভিন্ন ভালো জিনিস, খারাপ জিনিস সবকিছু মিলিয়ে দিস ইজ ওয়্যার আই অ্যাম এন্ড আই অ্যাবসলিউটলি লাভ ইট। এবং আমার ওই যে ফিল্ম মেকার হওয়ার যে সত্তাটা, যে ভার্সনটা ফিল্ম মেকার হতে চাইলো, তার সাথে আমার কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব কিছু নেই। সেও হ্যাপি, বিকজ এন্ড অফ দ্য ডে আমি সিনেমা বানিয়ে ভালো কিছু করতে চাচ্ছিলাম। সো আপনার ক্যারিয়ারের শুরুর দিকে আপনি এতটুকু অ্যাটলিস্ট ইনশিওর করবেন যে এটা আমার ভালো লাগে। ভালো লাগার কারণটা কি, আমার যেটা ভালো লাগে, এই যে ট্রেনিং এর জন্য বই পড়া, এটা অনেকের জন্য খুব বোরিং কাজ, বা একটা সায়েন্টিফিক জার্নাল পড়া, এটা খুবই বোরিং একটা কাজ। ঘন্টার পর ঘন্টা এগুলো খুব ফোকাস করে কাজ করা, অথবা অ্যাজ এ স্পিকার প্র্যাকটিস করা, আমরা বিভিন্ন ভোকাল এক্সারসাইজ করি যাতে করে ভয়েসটা আরো ভালো হয়। সো not all of those things are very enjoyable, right? But যেহেতু আমার ট্রেনিংটা ভালো লাগে, আমি দিনের পর দিন এখানে কাজ করে যাচ্ছি, এবং ভালো মানে মানুষের কাছে বোরিং লাগলো, আমার কাছে এটাই ভালো লাগে। সো ডাজন্ট দ্যাট মেক সেন্স যে মানে যে কৃষক ধান চাষ করে আনন্দ পাচ্ছেন, উনি আরো জানবেন কিভাবে ধান চাষ করা যায়। আর কাউকে যদি আমি জোর করে এখন এখানে একটা কাজ করতে দিই, একটা স্কিলের করে বলি না এখানেই মাস্টার হতে হবে, তো 4-5 বছর পরে তার আগ্রহটা চলে যায়। পার্টিকুলারলি এই যে স্যালারিটা যখন ভালো হয়ে আসে, তারপর আর গ্রোথটা আসে না। সো মেকিং এগেইন সিম্পলিফাই করে যদি আবার বলি যে ইন শর্ট, শুরুটা করবেন এমন একটা কিছুতে যেটা আপনার ভালো লাগে এবং যেটাতে আপনি কিছুটা দক্ষতা রাখেন। একদম যদি পারি না এরকম কিছুতে যান, দেন দেয়ার ইজ আ প্রবলেম, যে আপনার বস মনে করবে এ তো গাধা, এর কিছুই পারে না। বাট অ্যাকচুয়ালি আপনি অন্য কিছুতে পারেন। আমি যদি এক্সাম্পল দেই যে আপনি হয়তো একটা স্যালারি ভালো পাবেন দেখে একটা কোম্পানিতে একদম সেলসে জয়েন করলেন, বাট অ্যাকচুয়ালি সেলসে আপনি খুব একটা মোটিভেটেড ছিলেন না, আপনার মার্কেটিং এর এই ব্র্যান্ডিং এর দিকে আরেকটু বেশি ইচ্ছা ছিল। তো সেলসে বেশি জানেন না, সেলসের ওই যে একটা অ্যাপ্রোচ নিতে হয়, সেলস পারসনের মাইন্ডসেটটা এরকম থাকে, সো ম্যাচ হচ্ছে না। বা আপনি মার্কেটিং মেজর, আপনি সামহাও একটা ফিনান্সিয়াল অ্যানালিস্টের কোনো একটা চাকরিতে চলে গেলেন, তো যদি এরকম হয় তখন আপনার জন্য, বা আপনি সিএসসি পড়লেন বা ওয়েব ডিজাইনিং এর দিকে চলে গেলেন, বা ওয়েব ডিজাইনিং পড়লেন, কোডিং এর দিকে চলে আসছেন, বাট ইউ আর নট লাইকিং দ্যাট। সো দুইটা জিনিস, যে আপনার বেসিক দক্ষতা আছে কিনা ওই বিষয়টার উপরে, আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ওইটাতে প্যাশন পান কিনা, যে ডে ইন ডে আউট আপনি এটা নিয়ে জানতে পছন্দ করেন কিনা। এই দুটো জিনিস যদি আপনি শুরুতে একটু ঠিক রেখে ক্যারিয়ারটা স্টার্ট করেন, কাজে দিবে। আর আই থিঙ্ক আপনাকে আমি একটা কোশ্চেন অনেক সময় নিচ্ছি, সো লাস্টে এটাই বলি যে কোনো সমস্যা নেই, আসবে। এনাফ টাইম। থ্যাংক ইউ। সো আরেকটা জিনিস পরেও বলবো যে একজন মেন্টর চুজ করেন। সো এখন দেখেন যে আপনারা এখানে লাইভে হয়তো 50-100 যতজন দেখছেন বা পরেও যারা দেখবেন, তাদের কাছে আমি একজন স্পিকার, আফতাহি ইজ প্রেজেন্টিং, হি ইজ দ্য অর্গানাইজার অফ দিস প্রোগ্রাম, আর আপনি আমাদের কাছে ওয়ান অফ দি অডিয়েন্স, 100 জনের মধ্যে আপনি একজন। বাট আপনার মেন্টর আপনাকে একটা ইন্ডিভিজুয়াল মেসেজ দিতে পারবে। আমি এখন যেটা বলছি এটা জেনারিক, এটা এক একজনের জন্য এক এক ভাবে খাটবে, কারণ কাউকে হয়তো পার্টিকুলারলি ওই জিনিসটা একটু বেশি বলতে হবে, এই জিনিসটা একটু কম বলতে হবে। সো আপনার যখন একজন অভিজ্ঞ মেন্টর থাকবে, ওনার কাছে আপনি যাবেন যে আমি এটা চুজ করছি, ইজ ইট আ গুড চয়েস ফর মি।
আপনি আমাকে কিছু সাজেশন দেন, and then you get the best of it. So that would be my suggestion for choosing your career, যেটাতে একটু ভালো, যেটাতে ভালো লাগে, এবং এটাকে আপডেট করবেন আপনার মেন্টরের সাথে আলোচনা করে। তার মানে প্যাশন আর হচ্ছে যে একটা বেসিক নলেজ, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। প্যাশন, পারফরম্যান্স দুটোই লাগবে। সো এখন আমাদের মানে আমাদের যে বর্তমান পরিস্থিতি, সারা বিশ্বে যে প্যান্ডেমিক সিচুয়েশনে যে অবস্থা, এর কারণে প্রচুর মানুষ আসলে চাকরি হারাচ্ছেন বা আসলে চাকরি থাকছে না বেশি অনেক মানুষেরই। তো সেক্ষেত্রে এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন একটা ইটস আন্ডার কন্ট্রোল, যখন একটা এরকম সিচুয়েশনে চলে আসবে, যখন বিষয়টা কন্ট্রোলের থাকবে, তখন আসলে জব সেক্টরটা কেমন হতে পারে বা সেক্ষেত্রে প্রিপারেশনটা কিভাবে আমাদের নেওয়া উচিত আসলে? It's a very timely question. আমি যেটা বলবো যে এই ক্ষেত্রে there are certain things we need to consider. সেটা হচ্ছে যে প্যান্ডেমিকটা বেশ কয়েক বছর থাকতে পারে, বা এটার প্যান্ডেমিক না থাকলে, প্যান্ডেমিকটা যদি চলেও যায়, ভ্যাকসিন আসার পরে এভরিথিং কামস ব্যাক টু নরমাল, কিছু বিহেভিয়ার আর চেঞ্জ হবে না। কিছু কিছু জায়গাতে, যেটা some parts of it is actually some parts of that are actually good, বাট যে জায়গাতে সমস্যা হবে সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল একটা ডাউন টার্ন আসতে যাচ্ছে। সো এটার জন্য আগে মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখা, যে আপনারা যারা চাকরি এখন খুঁজতে যাচ্ছেন বা 2 সেমিস্টার পরে বের হবেন, প্ল্যান ছিল যে আমি অমুক কোম্পানিতে অ্যাপ্লাই করব বা এত টাকা একটা স্যালারি পাবো, সো ওইটাকে একটু এনথুজিয়াজমটাকে একটু লিমিটে রাখেন, বা নিজেকে একটু বুঝান, বা নিজেরা ফ্রেন্ডরা আলোচনা করে একটু ঠিক করে রাখেন যে মেন্টালি রেডি থাকা, যে হয়তো এতগুলা জব অফার করা হবে না, হয়তো একটা গ্রাজুয়েটিং ব্যাচের মধ্যে 5 জন 10 জন বা একটা পার্সেন্টেজ মানুষ চাকরি পাবে, বাকিদেরকে একটু ওয়েট করে তারপর চাকরি পেতে হবে। চাকরির অফার গুলোতে হয়তো স্যালারিটা শুরুতে একটু কম থাকবে, দিস উইল অল গেট বেটার ইভেন্চুয়ালি, বাট এখন একটু যেহেতু সমস্যাটা এরকম, সো আমাদেরকে মেনে নিতে হবে এবং এটা মেনে নিয়ে কাজ করতে হবে। আর এখানে যারা বেটার তাদের জন্য অনেক অপরচুনিটি অ্যাকচুয়ালি বাড়বে। সো আমি যদি এখন স্কিলের কথায় আসি, আপনার কোন স্কিল গুলো দরকার যখন আপনি ফিউচারের জন্য রেডি হতে চাচ্ছেন? প্রবলেম সলভিং একটা সমস্যা, এবং প্রবলেম বলতে লাইফে অনেক ছোট প্রবলেম থাকে, বড় প্রবলেম থাকে। সো যখন আপনি কোনো কোম্পানিতে কাজ করবেন, কোম্পানির বিভিন্ন ধরনের ইস্যু হয়, দ্যাট ক্যান বি যে স্ট্যাপলারের পিন শেষ এবং কোনো স্ট্যাপলারই নাই আর অফিসে, সো এখন পিন আনাতে হবে, সামথিং ভেরি স্মল। আবার বিগ প্রবলেম যে এইবার কোভিড এর কারণে আমাদের ক্লায়েন্টরা 50% প্রোডাক্ট কিনছে না, সো বাট এইদিকে আমরা ওই হিসাব অনুযায়ী 25,000 প্রোডাকশনে দিয়ে আসছি, 25,000 প্রোডাক্ট তৈরি, বাট কাস্টমার কিনতেছে না, এটা একটা বিগ প্রবলেম। সো এটার কারণে আমাদের হয়তো এই বছর একটা লস হবে। সো হাউ ডু উই সলভ দ্যাট? কিছু মানুষ আছে এটা শুনে হাই হাই বলেন কি, এই তো বিশাল বড় সমস্যা, এখন কি করবো? সে বসের দিকে তাকায় থাকে যে বস একটা সলিউশন দিতে। সো যদি ওরকম হন তাহলে আপনার জন্য চাকরি পাওয়াটা কঠিন হবে। সো মেন্টালি ফিট থাকাটা, রেজিলিয়েন্ট হওয়াটা এবং প্রবলেম সলভ করতে পারাটা, এটা একটা বিশাল বড় স্কিল। এইটা যাদের মানে এটা কিভাবে বুঝবে, এটা হয়তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে হাউ উইল এমপ্লয়ার নো, ইন্টারভিউয়ার কিভাবে জানবে? আপনাকে কঠিন কঠিন প্রশ্ন করা হবে ইন্টারভিউর সময়, আবার মজার প্রশ্ন, উইয়ার্ড প্রশ্ন করা হবে, দেখার জন্য যে হাউ কুইকলি ক্যান ইউ কাম আপ উইথ সলিউশনস। সো ওইটার জন্য আর একটু স্টাডি করেন। আমাদের কিছু ট্রেনিং আছে, মানে আমাদের ফেসবুক পেজে গেলেই পাবেন, ওগুলো লাইভ ওয়েবিনার অলরেডি নেওয়া হয়েছে, ওখান থেকে ইউ ক্যান ডু সাচ ট্রেনিংস। সো প্রবলেম সলভিং হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা। আরেকটা জায়গাতে আপনারা যদি একটু নলেজ রাখেন, ডিজিটাল মার্কেটিং, এটাতেও আপনাদের বেশ কাজে দিবে, যেহেতু সবকিছু এখন অনলাইনে চলে আসা শুরু করছে। অনলাইন থেকে মানুষ সহজে অফলাইন আসে না, যেহেতু অনলাইনের একটা মজা আছে আলাদা। সো এই কারণে আস্তে আস্তে অনেকগুলো বিজনেসই তাদের কাজকর্ম অনলাইনে নিয়ে আসবে, এবং আপনি যদি বলতে পারেন যে আমি একটা ফেসবুক পেজ চালাতে পারি, আমি ভিডিও এডিটিং করে ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে পারি, থাম্বনেইল দিতে পারি, আমি জানি ইউটিউবের এসইও কিভাবে কাজ করে, বা আমি ওয়েবসাইট ডিজাইন করতে পারি, ওয়েবসাইট তৈরি করতে পারি, এইভাবে আপনি আপনার স্কিলটাকে ডিজিটাল মার্কেটিং এর জায়গা থেকে ইউ ক্যান বি এনি কাইন্ড অফ প্রফেশনাল। আপনি যদি একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন, এটা আপনার সামনের জন্য আপনাকে রেডি রাখবে। বিকজ হয় কি যে লাইক মানুষ তো একসময় আমাদের যে ল্যাঙ্গুয়েজটা কথা বলার, সেটা একসময় ছিল না, আমরা উগা বুগা এরকম আওয়াজ টাওয়াজ করে আমরা কথা বলতাম। আদি মানব যেটা, হ্যাঁ, সেই কেভ ডেজ থেকে আমরা আস্তে আস্তে উই ইভলভ, আমাদের ল্যাঙ্গুয়েজ আসলো, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ছিল একসময়, হস্ত
সেখান থেকে পরে হত হয়ে পরে হাত, এখন আমরা হাত বলি। সো এগুলো হচ্ছে কনভারসেশনাল যে আমাদের কিউ গুলো আমরা ইউজ করি। প্রফেশনের ক্ষেত্রে এরকম মাঝে মাঝে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, নতুন ল্যাঙ্গুয়েজ আছে। সবচেয়ে বেশি এটা এক্সপিরিয়েন্স করেন কম্পিউটার সায়েন্সে যারা আছেন, ওয়ান অফ দ্য মোস্ট এক্সপিরিয়েন্স পিপল, কারণ তাদেরকে প্রায় কিছুদিন পর পর নতুন নতুন সফটওয়্যার আসে, এটা শিখতে হয়। এবং ওই ল্যাঙ্গুয়েজ গুলোতে যারা নতুন করে নিজেকে আপডেট করতে পারেন, দে বিকাম দ্য বিগার প্রোগ্রামার্স, দে বিকাম দ্য বিগার কোডার্স, অ্যান্ড দে ইভেন্চুয়ালি বিকাম লিডার্স। সো যেখানে যেখানে এই যে আমাদের এখনকার সিচুয়েশনের কারণে সবাইকে এটা শিখতে হবে, সবাইকে, তাহলে তারা এগিয়ে থাকবেন। সো এটা হচ্ছে লাইফে আমি কিভাবে এগিয়ে থাকবো পোস্ট প্যান্ডেমিকের জন্য, এই জায়গাতে হচ্ছে দ্যাটস দ্য টু থিংস। স্কিল ডেভেলপমেন্ট আসলে জরুরি এই এট দিস টাইম। হ্যাঁ, প্রবলেম সলভিং, এই স্কিলটা, এটার মধ্যেই প্রবলেম সলভিং এর আশেপাশে আরো অনেকগুলো স্কিল আছে, সবই জড়িত। ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, সো এগুলো সবই এটার আশেপাশে। ডিসিশন মেকিং। সো আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে আরো জানলে তখন আপনি রেডি হতে পারবেন। আর আরেকটা যেটা বললাম ডিজিটাল মার্কেটিং। আর থার্ড যেটা বলবো, এটা প্যান্ডেমিক থাকুক প্যান্ডেমিক না থাকুক, সেলস, যেটা আমি মানে চিন্তাও করিনি আমি যখন স্টুডেন্ট ছিলাম, যে হ্যাঁ সেলস তো, সেলসম্যান তখন লোকজন কি ভাবে যে সেলসম্যান হচ্ছে আমি যখন বাটার শোরুমে যাই, ওদের সেলসম্যান আমাকে জুতা পরায় দেখায়, অথবা আমার কোম্পানিতে একজন সেলসম্যান এসে বলে আপনার প্রিন্টার লাগবে কিনা, আমরা 100 পিস প্রিন্টার দিতে পারবো, 20 পিস প্রিন্টার দিতে পারবো। অথবা যখন শাড়ির দোকানে যাই, সো সেলসম্যানের পারসেপশনটা আমাদের এরকম অনেকেরই। বাট আমরা কিন্তু প্রতিটা মুহূর্তেই সেল করতেছি। এই যে আমি যে কথাগুলো বলছি, আই এম ট্রাইং টু সেল মাই আইডিয়াস, আই এম সেলিং মাই আইডিয়াস রাইট নাও। এবং আমি যত সুন্দর করে, ওই যে শাড়ির দোকানের দোকানদার যেমন নিজের শাড়িটা পরে দেখায় যে আপা দেখেন ঠিক আছে কিনা, এরকম লাগবে। সো দ্যাটস দি অ্যাপ্রোচ, দ্যাটস দি এক্সট্রা অ্যাটিটিউড অর দি এক্সট্রা এফোর্ট দ্যাট পারসন ইজ মেকিং। সো আমার ক্ষেত্রেও আমি যখন ওভাবে আমার প্রোডাক্টগুলো সেল করতে পারবো, কথা বলেই কিন্তু আমাদের করতে হয়, ইটস অল পার্ট অফ দ্য কমিউনিকেশন, তত আমার জন্য ভালো। সো আপনারা যখন একটা ইন্টারভিউতে যান, ইউ আর সেলিং ইউর কোয়ালিটিস, ইউ আর সেলিং ইউর পারফরমেন্স, ইউর কন্ট্রিবিউশনস। ওই কোম্পানির যিনি ইন্টারভিউয়ার, উনি আপনাকে দেখে জাজ করতেছেন যে এনাকে যদি নেই, ইনি আমার কোম্পানিতে থাকবেন কিনা, এবং ইনি শিখবেন কিনা, ইনি আমাদের কোম্পানিতে ঝগড়া করবেন নাকি ইনি এসে প্রবলেম গুলোকে ঠিকমতো সলভ করতে পারবেন, ইনি কি আমার কোম্পানিতে আরো বেশি টাকা আনবেন কিনা। And the person who can sell, people want to get that person, and then you can even negotiate. এই কোভিড এর সময়ও মানুষ চাকরি হারাচ্ছে, একই সাথে কিছু মানুষ কিন্তু চাকরির অফার পাচ্ছে, তাদের বেতনের ডাবল, ইভেন 2.5 গুণ বেতনেরও এরকম অফার মানুষজন পাচ্ছে। কেন? বিকজ তারা এখন আরো বেশি রেয়ার হয়ে যাচ্ছে। সো আপনি যদি রেয়ার হতে চান, এই স্কিল গুলো নিয়ে কাজ করেন, এই তিনটাই, প্রবলেম সলভিং, তারপর ডিজিটাল মার্কেটিং, সেলস, এই তিনটার ব্যাপারে মোটামুটি নলেজ নিয়ে রাখেন, ডেফিনেটলি আপনাকে ওভারঅল ক্যারিয়ারে অনেক অনেক হেল্প করবে। তো আমি পরে আরো একটা এক্সাম্পল দিব। ইনশাআল্লাহ। আমাদের মাঝখানে অলরেডি অনেক আমাদের ভিউয়ার্স অনেক কোয়েশ্চেন করছেন, সো সেই কোয়েশ্চেনটা একটু রেজ করি। হ্যাঁ আপনাকে, আমি আমার মনে হয় ইন্টারনেটে একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ হয়তো। সো আমি একটু ইয়ে নিচ্ছি, যারা জয়েন করছেন আমার ক্লাব থেকে বা ফেসবুকের গ্রুপ থেকে, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। উর্মিকে দেখতে পাচ্ছি, তানহাকে দেখতে পাচ্ছি, আর বাকি যারা জয়েন করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। যারা পার্টিসিপেট করছেন বা যারা দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ। আমাদের মাঝখানে অলরেডি অনেক কোয়েশ্চেন চলে আসছে। সো নিগার সুলতানা লাবণ্য একটি কোয়েশ্চেন করেছেন, সেটা হচ্ছে যেখানে মার্কেট বলছে উই নিড স্কিল সেট, সেখানে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখছি আমাদের শেখানো হচ্ছে ভিন্ন কিছু, যা আমাদের পরবর্তীতে কাজে লাগাতে পারছি না, আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারছি না। যদি এটা নিয়ে কিছু বলতেন। এটা আসলে বাস্তবতা, এবং এখান থেকে চেঞ্জ আসবে। আমি ইউনিভার্সিটি গুলোতে যখন যাই, আমার ওখানে প্রফেসরদের সাথে কথা হয়, ওখানে ইভেন ডিরেক্টর অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার বা এই ধরনের যে ডিপার্টমেন্ট গুলো থাকে, ক্যারিয়ার গাইডেন্সের যে ডিপার্টমেন্ট থাকে, ওনাদের সাথে কথা বললে আমি শুনি ব্যাপারগুলো, ওনারাও বলেন যে চেঞ্জ আসবে। এখন যেটা হচ্ছে, একটা কারিকুলাম যখন অনেকদিন ধরে চলতে থাকে, ওটাকেই
মানে মানুষজন স্ট্যান্ডার্ড ধরে ফেলে। আর এটা নিয়ে বারবার কথা হচ্ছে, সেটা চেঞ্জ হবে, কয়েক বছর সময় লাগবে, যখন আমাদের মতো যারা এই জায়গায় আমরা কাজ করছি, আমাদের কোম্পানিগুলো যখন এই প্রবলেম গুলো সলভ করে, সি ইউ হ্যাভ টু থিঙ্ক অফ দ্য বিজনেস অ্যাসপেক্ট, যে কেন এতগুলো ইউনিভার্সিটি আসলো। কারণ বাংলাদেশে একটা সিস্টেম হয়ে গেল যে বিসিএস পেতে, মানে যেটাই করতে চাই, যে কোনো চাকরি করতে চাই, অনার্স মাস্টার্স খুব দরকারি। কিন্তু অনার্স মাস্টার্স এর জন্য সরকারি চাকরি পাওয়া, সরি সরকারি ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। সো সরকারি ইউনিভার্সিটিতে চান্স না পেলে পাওয়া মানে আমি কিন্তু একটা লোয়ার গ্রেড পার্সন হয়ে যাচ্ছি, তখন আমার অন্য কিছু ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে বা অন্য কিছু করতে হচ্ছে বা বিদেশ চলে যেতে হচ্ছে। সো ওই যে একটা ঘাটতি ছিল প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে, নর্থ সাউথ and then the other universities. So North South was a pioneer, it was a pioneer initiative, তারা বুঝতে পেরেছিলেন ফাউন্ডাররা। সো ওইভাবে যখন প্রাইভেট ইউনিভার্সিটি সলিউশনটা দিচ্ছিল, মানুষজন পাগলের মতো এখানে চলে আসা শুরু করলো, বিকজ দেয়ার ওয়াজ আ হিউজ নিড ফর দ্যাট। সো এখন ইউনিভার্সিটি যদি বিজনেসের দিক থেকে বলি, এটা রমরমা 192টার মতো ইউনিভার্সিটি আছে, ইফ আই নট মিস্টেকেন। সো এতগুলো ইউনিভার্সিটি প্রাইভেট পাবলিক মিলিয়ে, কারণ এখানে ভালো ব্যবসা করা যায়। সো যখন দেখা যাবে যে স্কিল ডেভেলপমেন্টের ব্যবসাটা ইম্পর্টেন্ট, যে স্কিল ডেভেলপ করলে আমি চাকরি পাচ্ছি, যেটা বিদেশে অনেক জায়গাতে হচ্ছে, গুগলেও ইভেন বলা হচ্ছে যে আমরা এখন আন্ডারগ্রেডটাকেও এত প্রায়োরিটি দিব না ক্ষেত্রে, উই জাস্ট গোইং টু হায়ার দ্য রাইট পারসন উইথ দ্য রাইট স্কিল সেট। সো এটা যখন চলে আসবে তখন আমরাও বাধ্য হব। সো এটা জাস্ট সময়ের ব্যাপার। বাট আমরা তো এখন এই সিচুয়েশনের মধ্যে অলরেডি, ইকুয়েশনে আমাদের লাইফটা পুরো চলতেছে আর কি। ওই যে 3 ইডিয়টস এর একটা গান, যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে পুরি বাচপান জ্বালা ডালা। সো আমাদের অ্যাডাল্টহুডটা জ্বলে যাচ্ছে এমন কিছু জিনিস পড়তে, যেটা আমরা শিওর না যে কোম্পানিতে কাজে লাগবে কিনা। তো এখন তাহলে কি করা যায়? একটা বিষয়, আপনার তো সিজিপিএ টা রাখতে হবে। সিজিপিএ 3.5 এর নিচে গেলে ভালো যেসব কোম্পানি, আপনি যদি 50,000 টাকার উপরে একটা স্যালারি এক্সপেক্ট করেন, আপনাকে হয়তো ইন্টারভিউতে ডাকবে না, তাদের রিকোয়ারমেন্টই থাকে, ইভেন অনেক ব্যাংকে লিখাই থাকে 3.5 এর নিচে আমরা একসেপ্ট করবো না। সো তখন কিন্তু আপনি 25-30 হাজার টাকার একটা স্যালারি থেকে শুরু করতে বাধ্য হবেন। বাট আপনি যদি এই সিজিপিএ টা 3.5 এর উপর রাখেন, তাহলে আপনার জন্য সুবিধা। সো এটা একটু কষ্ট করে হলেও, মানে যখন জ্বর হয়, কিছু তিতা ওষুধ খাওয়া লাগতেছে, খেতে হবে আর কি, এটা খেয়ে নিয়ে করতে হবে। বাট এটার পাশাপাশি আপনি স্কিল গুলাকে গ্রো করান, কারণ ওই স্কিলটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এন্ড আমি এখানে আমার লাইফ দিয়ে আমি যেটা দেখেছি, আমি আরো অনেক মানুষের কাছ থেকে দেখে আসছি, আর লাইক কোর্স থেকে বা বিভিন্ন লাইক এস্টাবলিশ মানুষজন এটা বারবারই বলেন, যে যে তার স্কিলটাকে আরো ধারালো করবে, আর এটা যদি তলোয়ারের কথা চিন্তা করেন, তলোয়ারটা ফেলে রাখলে এটা মরিচার পড়ে যায়, বাট এটাকে নিয়মিত শান দিলে এটা আরো সুন্দর, আরো চকচকে হয়, এবং এটা খুব তাড়াতাড়ি এটা নিয়ে কাজ করা যায়, এটা আরো এফিশিয়েন্ট হয়ে যায়। সো এটার দামও তখন বেড়ে যায়। এটা লাইফের ক্ষেত্রে খুবই খুবই অ্যাবসলিউট ট্রুথ। সো আমরা ইউনিভার্সিটিকে যাই বলি, ইউনিভার্সিটির পলিসি চেঞ্জ করতে করতে হয়তো আমাদের গ্রাজুয়েশন, আপনাদের গ্রাজুয়েশন হয়ে যাবে, আমাদের তো হয়ে গেছে। বাট আমি যখন আইবিএ তে ছিলাম, এমবিএ করছিলাম, আমি তখন বুঝতে পারছি যে ডিজিটাল মার্কেটিং এই স্কিলটার ভ্যালু সামনে বাড়বে। আমি তখন সামহাউ সেন্স করতে পারছি যে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ফেসবুক খুব ভালো একটা জায়গা। এখানে আমি যখন একটা কথা ভার্সিটিতে ফ্রেন্ডদেরকে বলতেছি, ওরা ভুলে যাচ্ছে পরের দিন, সেটা দ্যাটস নট ন্যাচারাল, হিউম্যান নেচার। বাট আমি যখন এটা অনলাইনে দিচ্ছি, মানুষ দেখতেছে এবং 2 দিন 3 দিন থাকতেছে, ভিডিওটা থেকে যাচ্ছে, আমি পরের বছর আবার অন দিস ডে শেয়ার করতে পারি। সো এভাবে আমি পার্সোনাল ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং এগুলো নিয়ে খুব পড়াশোনা করতাম। মানুষজন অনেকে একটু অবাক হতো যে আইবিএ থেকে তো সবাই ব্যাংকে যাবে, বা আইবিএ এর এমবিএ থেকে কর্পোরেট সেক্টরে যাবে, কিছু মানুষ বিসিএস এর প্ল্যান করছিলেন। সো আমি এখানে কেন ডিজিটাল মার্কেটিং নিয়ে এত কথা বলতেছি? বাট দেখা গেল যে আজকে দিন শেষে ডিজিটাল মার্কেটিং এর ভ্যালুটা অনেক বেড়ে গেছে। সো বিষয়টা এরকম যে ওই স্কিলটার পিছনে এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর পিছনে আমার ইনভেস্টমেন্টটা, আমি আইবিএ এর পড়াশোনাও কমপ্লিট করলাম, ওখানেও আমি রেজাল্ট মেইনটেইন করলাম 3.5 এর উপর, আবার এখানেও আমি একটা টাইম ইনভেস্ট করলাম। সো এভাবে নিজেকে মোটিভেটেড রেখে এগিয়ে যেতে হবে। ইটস এ ভেরি গুড থিং দ্যাট ইউ হ্যাভ রিয়েলাইজড ইট, যে আচ্ছা আমাকে নতুন কিছু জানতে হবে যেটা ভার্সিটি দিচ্ছে না। সো এখন ওই নতুনটা একটু নিজের উদ্যোগে করতে হবে। আর এখানে আমি আরেকটা জিনিস বলবো, এটা আপনাদের মাথায় আসে, আমারও ইউনিভার্সিটি বয়সে এত কষ্ট, মানে আমার এখন ভার্সিটিতেও পড়তে হবে, আমি এটা মানে ভার্সিটির স্টুডেন্ট, আমার তো একটু মজাও করা দরকার, একটু চিল করবো, একটু হ্যাং আউট করবো, নেটফ্লিক্সে কয়েকটা সিরিজ দেখবো, আমি গেমস খেলবো, পাবজি খেলবো, আমার এই ক্ল্যাশ অফ ক্ল্যান্স, জানি না এখন মানুষ আর খেলে কিনা। সো এটা এই ধরনের গেম, এপেক্স লিজেন্ড, হ্যাঁ কল অফ ডিউটি। সো তাদের মানে বিভিন্ন ফিফা আছে, অলওয়েজ অল টাইম হিট একটা গেম। সো তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা থাকে যে আমি ভার্সিটিতে কেন এত কিছু করবো। তো
হার্শ রিয়েলিটিটা আমি বলি যে আপনি কর্পোরেট জবের যে কথাগুলো ভাবেন 1 লক্ষ টাকার স্যালারি, 2 লক্ষ টাকার স্যালারি, ওইটা কিন্তু এমন না যে অফিসে আসবো 9টার সময়, 5টার সময় অফিস শেষ, বাসায় চলে যাব আর আমাকে মাস শেষে একটা মোটা একটা টাকা ট্রান্সফার। ওইটা দিন রাতের চাকরি। ওইটাতে মানে আপনি যখন একটা সিনিয়র ম্যানেজার হওয়ার জন্য মানে প্রমোটেড হওয়ার জন্য স্বপ্ন দেখবেন, বা ইভেন কোম্পানিতে ঢোকার পরে আপনি যখন এক্সিকিউটিভ থেকে সিনিয়র এক্সিকিউটিভ হওয়ার স্বপ্ন দেখবেন, আপনাকে এক্সট্রা কাজ করতেই হবে। এক্সট্রা কাজ না করলে, এটা যদি আপনার বাবার কোম্পানি হয়, উনি হয়তো 1-2 বার আপনাকে প্রমোট করবেন, তারপর আপনার বাবাও আপনাকে প্রমোট করবেন না, যে এই গাধাকে প্রমোট করলে আমার ব্যবসা লস, আমার টিমমেটরা, আমার অফিসে অন্যরা মেজাজ খারাপ করতেছে, আমার প্রোডাক্ট সেল হচ্ছে না। তো কেউ তো, কোনো ব্যবসায়ী লস করতে চায় না, কোনো কোম্পানি লস করতে চায় না। সো অ্যাকচুয়ালি দি প্রফেশনাল লাইফ ইজ অ্যাবাউট হার্ড ওয়ার্ক। ওইখানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ, দেয়ার ইজ নাথিং অ্যাপার্ট। আমি যে সাপোজ এই যে আমরা সেশনে আসছি, আপনাদেরকে বলছি, এটার জন্য প্রিপারেশন আছে, তারপর এটা শেষ হলে কিন্তু আমার আবার কাজ শুরু হবে, কাজের মাঝখানে কিছু টাইম আমি ফ্যামিলিকে দিব, তারপর আবার কাজ শুরু হবে। and that's the cycle, and we enjoy that. So I think like there was a point when I had to train myself যে আচ্ছা এই জিনিসগুলা, এই জন্য আমরা শুরুতে বলি যে ক্যারিয়ারে আপনার ভালো লাগে এরকম কিছু না। I love working on a computer. আমি ছোটবেলায় যখন ফার্স্ট কম্পিউটার পাইছি, গেমস খেলতাম অনেক, বাট গেমস খেলা থেকে, তারপর সফটওয়্যার গুলো শিক্ষা থেকে, অ্যাডোবি আফটার এফেক্টস, প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলা, আর ওদিকে মাইক্রোসফট ওয়ার্ড এর তো যা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো খুব মজা লাগতো দেখতাম। তারপর ইউটিউব, আমি শুরু থেকে অনেক ইউটিউব দেখতাম, অনেক মজা লাগতো ইউটিউব দেখতে। ফেসবুক আসার পর ফেসবুক। সো ইভেনচুয়ালি এই কম্পিউটারের সাথে যে একটা, ইন আ ওয়ে ইটস কাইন্ড অফ লাইক আ রিলেশনশিপ উইথ আ মেশিন, যেটা হচ্ছে একটা ফ্রেন্ডের মতো। সো তাই না, আজকে যদি এখন কম্পিউটার গুলো সবার অফ হয়ে যায়, বা ইন্টারনেট কানেকশন যদি অনেকের বাসায় বন্ধ হয়ে যায়, অনেকে প্যানিক করা শুরু করবে, আমি এখন কি করবো, ফোন হাতে না থাকলে, ফোনে চার্জ না থাকলে কেমন যেন অস্থির লাগতে থাকে। সো আমাদের কিন্তু একটা ওরকম ডিপেন্ডেন্সি চলে আসছে। সো আই চোজ আ ক্যারিয়ার দ্যাট ইনভলভ মি ওয়ার্কিং অন দিস গ্যাজেটস। সো এই কারণে আমার গ্যাজেটের সাথে কাজ করতেও ভালো লাগে, মজা লাগে। অবশ্যই আমি টিমের সাথে কাজ করে অনেক মজা পাই, বাট আমি এমন একটা জায়গা বেছে নিয়েছি যে কাজ করতে ভালো লাগে। সো কামিং ব্যাক টু দ্যাট পয়েন্ট, যে আমি ভার্সিটির সময় থেকে কেন এত কাজ করব। তো আপনি যদি ওই কঠিন কিছু নিয়ে ওটাকে ধাক্কাতে থাকেন, আপনারও খারাপ লাগবে। যেটা মজা লাগে এটা করেন, ওটা তো করতেও মজা লাগতেছে, তখন আপনার সাথে কাজ করতে অন্যদের মজা লাগবে, এবং আপনি তখন দেখা যাবে যে যখন কোম্পানিতে ঢুকবেন, কাজটা আর আপনার কাছে কাজ মনে হবে না। ইট উইল ফিল লাইক এ গেম। ইট উইল ফিল লাইক যে আচ্ছা এই গেমে আমাকে এই কাজগুলো করতে হবে, আমি এই প্রেজেন্টেশনটা এইভাবে দিব, আমি ওই রিপোর্টটা ওইভাবে বানাবো, আমি বসকে এই রিপোর্টটা এইভাবে দিব, আমি এইভাবে মানুষের সাথে হ্যান্ডশেক করবো, এভাবে কথা বলবো। দিস আর অলসো অ্যাকশনস, রাইট? সো ইনস্ট্রাকশন থাকে, ফলো করব, এবং এটা যদি আমি করতে পারি, দেন আই অ্যাম গোয়িং টু বি পেইড মোর। এবং আমি যখন বেশি টাকা পাবো, আমি আরো বেটার গাড়ি কিনতে পারবো, বা বেটার বাসায় থাকতে পারবো, বা বেটার মানুষকে বেটার গিফট কিনে দিতে পারবো। সো আমি একটা বেটার লাইফস্টাইল অ্যাফোর্ড করতে পারবো, অসুখ বিসুখের সময় আমি একটা ভালো প্রিমিয়াম সার্ভিস পাবো। সো মানে এটাই হচ্ছে রিয়েলিটি। সো ইউনিভার্সিটির সময় যদি মনে হয় যে অনেক কষ্ট হচ্ছে, অনেক হচ্ছে, ইটস ভালো, আপনি রেডি হচ্ছেন ফিউচারের জন্য, এবং ফিউচারে আপনার কাছে এই কষ্টটা কষ্ট মনে হবে না, মনে হবে যে হ্যাঁ এটাই তো মজা। আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি স্মুথ একটা ট্রানজিশন। বাট যারা ইউনিভার্সিটি লাইফটাতে অনেক কম করে, ভার্সিটিতে কোনোভাবে একটা গ্রেড রেখে ঘুরে বেড়াচ্ছেন, মজা করতেছেন, তাদের জন্য চাকরির ওয়ার্ল্ডটা, আই এম গিভিং ইউ ব্যাড নিউজ, বাট ইউ শুড গেট ইট অ্যাজ আর্লি অ্যাজ ইউ ক্যান। আমাদেরও অনেক ফ্রেন্ডদের আমরা দেখেছি অনেক কষ্ট হয়েছে অ্যাডজাস্ট করতে। দেয়ার আর লটস অফ ড্রাগ অ্যাবিউজ ইস্যুস, লটস অফ থিং, গার্লফ্রেন্ডের সাথে অনেক টাইম স্পেন্ড করা, ফ্যামিলি, মানে এগুলি করে 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 আলটিমেটলি তারা যখন চাকরিতে ঢুকে, দে বিকাম ভেরি স্যাড অ্যাবাউট লাইফ, কারণ তারা তো এতটুকু সময় ফোকাস করে কাজ করতে ইউজ টু না। সো তখন তাদের খারাপ লাগতে থাকে, এবং তাদের এই খারাপ লাগা দেখে তাদের বসরাও তখন, না একে প্রমোট করলে তো সমস্যা, এত টিম লিড করতে পারবে না। এন্ড দেন ওই মানুষগুলোর ক্যারিয়ারে ওনারা একটা জায়গায় এসে আটকে যান, এন্ড দেন হয়তো ট্রেনিং নিয়ে, বা হয়তো তাদের নতুন করে তাদের সবকিছু ভাবতে হয়। এবং যারা ওই চেঞ্জটা আনতে পারেন, তারা লাইফে আরো এগিয়ে যান, যারা আনতে পারেন না, তারা ওখানে স্টাক হয়ে যান। তো দ্যাটস দি বিগ লাইক লং অ্যান্সার টু দিস শর্ট থিং। বাট এটা আমার সবসময় আসতো, এবং কোয়েশ্চেন এখনো আসে যে এত কেন কষ্ট করবো। আসলে আপনি মজার কাজ করেন, কষ্ট লাগবে না, মজাটাই আপনার কাছে মনে হবে যে আচ্ছা হ্যাঁ আমি তো মজা পাচ্ছি কাজ করে। ভাইয়া, আপনি যে মানে আমাদের এই আনসারের মাঝখানে বললেন যে আসলে সিজিপিএ ব্যাপারটা, তো সিজিপিএ আসলে একজন স্টুডেন্টের চাকরির ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট, লাইক আপনি অলরেডি বলেছেন, তারপরে আমি একটু কোয়েশ্চেনটা এই জন্য করলাম যে আসলে সিজিপিএ এর কিন্তু একটা ভেরিয়েশন আছে আমাদের।
হ্যাঁ, পাবলিক ইউনিভার্সিটির একরকম, প্রাইভেট ইউনিভার্সিটির একরকম। সো এই ভেরিয়েশনটা কিভাবে জাজ করা হয় ইন্টারভিউ বোর্ডে বা সিভি যখন লেখা হয় সিভিতে, সেই জিনিসটা কিভাবে আসলে ম্যাটার করে? কারণ কোয়েশ্চেন। সো প্রাইভেট এবং পাবলিক, এটাতে আমি হাউ ডু আই সে ইট, আমি আগে একটু আলাদা করে বলি যে কিছু মানুষ আছেন যাদের ক্ষেত্রে হয়তো এই প্রাইভেট পাবলিকটা ম্যাটার করে। তারা ভাবেন যে না, ওই আমার ভার্সিটি থেকে আসলে ভালো। সো এরা খুবই সংখ্যায় কম, এবং তাদের এই পলিসিগুলোর কারণে অনেক সময় তাদের কোম্পানি হয়তো একটু সাফারও করে। বাট বেশিরভাগ কোম্পানি যারা একদম হার্ডকোর প্রফিট সিকিং কোম্পানি, বা যারা একেবারেই ফোকাস করছেন যে কিভাবে তাদের কাস্টমারের লাইফে ইমপ্রুভমেন্ট আনবে, তারা মেরিটকে সবসময় বেশি, তারা একটা মেরিটোক্রেসি মেনটেন করে। সো আসলে কেন পাবলিকের দামটা বাড়লো? বিকজ ওই মেরিটোক্রেসির জন্যই ধরে নেওয়া হয় যে পাবলিকের পরীক্ষাগুলো কঠিন, ফার্স্ট চয়েস সবারই থাকে প্রাইভেটের বদলে পাবলিকে পড়ার। সো যেহেতু পাবলিকে পাইনি, পরে সে প্রাইভেটে গেল, এই কারণে প্রাইভেটকে একটু ভ্যালু কম দিব, এরকম একটা আগে ছিল। আমরা নর্থ সাউথে যখন পড়তাম আমরাও এটা দেখতাম, মানে ফিল করতাম বা শুনতাম। বাট অ্যাকচুয়ালি ফর দ্য কোয়ালিফাইড পার্সন দেয়ার ইজ নাথিং লাইক দিস, বিকজ ওই যে কয়েকজন মানুষ বললাম, ওরা বাদ দিলে বাকি সব কোম্পানি আপনি কাজটা করতে পারবেন কিনা, এটা আপনারা একটা জিনিস আজকে জাস্ট সিম্পল খেয়াল করেন, যে আপনি মুদির দোকানটা দেখেন বাসার সামনে, ওখানে হয়তো আপনি চিপস কিনতে যান বা কোক কিনতে যান, বা আপনার বাসার যে ডিম কিনতে যা লাগে কিনতে যান। সো ওই দোকানদার সেই প্রোডাক্ট গুলোই সেল করে যেগুলো বেশি মানুষ কিনে। এলাকার মানুষ যদি নতুন একটা, সাপোজ হাবিজাবি ব্র্যান্ড নামে একটা চানাচুর আসলো, তো হাবিজাবি ব্র্যান্ডের চানাচুর আসার পর কেউ হাবিজাবি ব্র্যান্ড কিনে না, সবাই ওই রুচি চানাচুরি কিনে যাচ্ছে, সবাই বোম্বে চানাচুরি কিনে যাচ্ছে। সো তখন দোকানদার কিন্তু হাবিজাবিটা আর রাখবেন না। সো ব্যবসা কিভাবে এইভাবেই কাজ করে। সো একটা কোম্পানি কখন হায়ার করে? যখন ওই কোম্পানির কিছু দায়িত্ব থাকে, যে দায়িত্বটা পালন করার জন্য একটা মানুষ দরকার, যে এসে ওই ডেস্কে বসে ওই কাজগুলো করতে পারবে। সো ওই কাজগুলো যদি ওই মানুষটা করতে না পারে, তাহলে সে প্রাইভেট হোক আর পাবলিক হোক, সে হার্ভার্ড গ্রাজুয়েট হোক, এমআইটি গ্রাজুয়েট হোক, কোম্পানি ইজ নট গোইং টু হায়ার দ্যাট পারসন। এন্ড দ্যাটস অলসো আ বিটার ট্রুথ, যে অনেক ক্ষেত্রে আপনি যদি একটা হার্ভার্ড ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশের একটা লোকাল কোম্পানিতে এমটিও পোস্টে ঢুকতে চান, তখন তারাই আপনাকে আগে না করবে যে বাবারে তো হার্ভার্ড থেকে আসছে, 2 দিন পরে চলে যাবে আমাদের এখান থেকে। তো আপনাকে তারা নিতে চাবে না। তো এখন এটাই হচ্ছে বিষয়টা, যে আপনার সিভিতে এবং আপনার ইন্টারভিউতে যদি বোঝা যায় যে আপনি ওই কাজটা পারেন, কোম্পানি কিন্তু এটা অনেকে হয়তো ভাবেন বা হয়তো চিন্তা করেন নাই, যে মাথায় আসে নাই, যে কোম্পানি কেন হায়ার করে। কোম্পানি প্রতি বছর কিন্তু ইচ্ছা মতো সার্কুলার দেয় না। আপনি আপনার গ্রাজুয়েটিং যখন ব্যাচ হিসেবে বের হবেন, তখন আপনি কিছু অফার পাবেন। সেটা প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা বছর একদম সেম অ্যামাউন্টের ইনটেক সবসময় নিবে না, বিকজ তাদের যতটুকু দরকার সেই হিসাবেই তারা নেয়। সো তাদের যেই পোস্টের জন্য দরকার, এটা তারা নিজেরাও এইচআর টিম ক্যালকুলেশন করে নেন, তারা নিজেরাও এটা এস্টিমেট করে অ্যানালাইজ করে তারপর ওইভাবে একটা, সাপোজ আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য মানুষ লাগবে, সাপোজ আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা কোম্পানিতে তাদের একজন ইঞ্জিনিয়ার দরকার, একদম ইয়াং কাউকে, ইয়াং গান কাউকে দরকার। তো তারা আফতাহিকে দেখে পছন্দ করলেন, যে আফতাহি হ্যাজ দ্য অল দি এক্সপিরিয়েন্স এন্ড হি হ্যাজ ওয়ার্কড অন দিস পার্টিকুলার ইস্যু বিফোর, বা তার ভার্সিটির প্রজেক্টটা হয়তো এরকম কিছু, অথবা তার হয়তো অনেকগুলো সার্টিফিকেশন আছে পার্টিকুলার টপিকের উপর। সো থিংস দ্যাট আর টেলিং দি ইন্টারভিউয়ার যে আমি যেই কাজটার জন্য নিচ্ছি, আমি যদি অন্যদিকে যাই, যে আমার ঝাড়ুওয়ালা লাগবে, একদম ঝাড়ু দিবে আমার অফিসে এসে, তো আমি ওকে জিজ্ঞেস করবো তুমি এর আগে কোথায় ঝাড়ু দিচ্ছি, বা ঝাড়ু কিভাবে ব্যবহার করে এটা জানো কিনা। তো ঝাড়ুর বদলে তোমাকে যদি আমরা ইলেকট্রিক ঝাড়ু দিয়ে দিই, মেশিনে কাজ করবে, সেটা দিয়ে পারবা কিনা। সো দ্যাটস দ্য থিং। এখন ওর জন্য প্রাইভেট না পাবলিক এটা পরে। আর ওই যে বললাম, দুই একটা জায়গায় কিছু কিছু এক্সেপশন থাকে, ওটা নিয়ে আমার মাথা ব্যথা, আমি বলবো যে ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট, বিকজ ওই ধরনের কালচারের কোম্পানিতে যারা একদম থেকে যান, তাদের তাদের জন্য ওই কোম্পানিগুলো লাইক টক্সিক কালচার আছে কিছু কিছু কোম্পানিতে, হুইচ ইজ আ ট্রু থিং। সো ওই কোম্পানিগুলোতে চেষ্টা করবেন যত অ্যাভয়েড করা যায়। এটা ইন্ডাস্ট্রির মানুষজনের সাথে কথা বলে আপনি জানবেন যে এই কোম্পানিটা আমাকে অফার করছে এই স্যালারিতে এই পোস্টটা, আমি যাবো কিনা। তো দ্যাটস দি থিং। তো এখন এটাই হচ্ছে বিষয়, যে আপনি পাবলিক প্রাইভেটের ক্ষেত্রে ইম্পর্টেন্সটা কিছুটা অবশ্য মানুষের বায়াস কাজ করে, যে ঢাকা ভার্সিটি 3.7 সিজিপিএ বা আইবিএ থেকে 3.85 সিজিপিএ আমার এখানে অ্যাপ্লাই করছে, তো মানুষ একটু মনে মনে খুশি হয়, ভাবে যে আচ্ছা মনে হয় একটা ভালো টিমমেট আসলো। বাট দেন যদি দেখা যায় সে অ্যারোগেন্ট, যদি দেখা যায় যে সে তেমন বেশি জানে না, শুধু বুকিশ নলেজ নিয়ে লাইফ পার করে আসছে,
অথচ আমার পোস্টে তাকে সব জায়গায় যেতে হবে, তাকে অনেক ধরনের চিন্তা ভাবনা করতে হবে, তাকে ভেরি অ্যালার্ট থাকতে হবে, ইমোশনালি ইন্টেলিজেন্ট হতে হবে, এগুলো সে কিছু জানে না, দেখাতে পারতেছে না, তো তখন তাকে নেওয়া হবে না। সো এটা নিয়ে যারা পাবলিকে আছেন তাদের জন্য আসলে ভালো নিউজই যে আপনি কিছুটা সাইকোলজিক্যাল প্রেফারেন্স পাবেন, বাট আপনি আবার ওইটার উপরে কমপ্লেসেন্ট হয়ে যায় না যে আপনার সব হয়ে গেছে। ইউ হ্যাভ টু কিপ এক্সপ্লোরিং and you have to figure out যে what are the next skills that I need to develop, অথবা what's the skill যেটাকে আমি এখন পারি বাট এটাকে আমি মাস্টারি লেভেলে নিতে চাই। আর আপনি যদি প্রাইভেটের হন তার মানে হচ্ছে আপনাকে একটু ডাবল এফোর্ট দিতে হবে, একটু বেশি এফোর্ট দিয়ে রাখবেন, তাহলে আপনার জন্য সুবিধা যে কোনো কোম্পানি তখন আপনাকে নিতে চাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার একটা খারাপ সিচুয়েশন হয়, অনেকে শুরুতে হয়তো একটু কেয়ারলেস থাকেন, সো সিজিপিএ অলরেডি 3 এর নিচে চলে আসছে, আমরা কি করব, আমরা কিভাবে বের হব, এন্ড দেন তাদের যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বা ওরকম একটা বা আগের এডুকেশন গুলাও যদি পুয়ার হয়, তখন আপনার জন্য বেশ কনসার্নের বিষয়। সো তখন ইমিডিয়েটলি আপনাকে ইফ ইউ ওয়ান্ট আ গুড ক্যারিয়ার, আপনাকে এক্সট্রিম হার্ড ওয়ার্কের জন্য রেডি হতে হবে। কারণ আপনি আসলে ওই, আমি এইভাবে দেখি জিনিসটা যে আপনি অনেক মজা করে ফেলছেন, সো এত মজা করে ফেলছেন যে সামনের 5-10 বছর আপনাকে একটু মানে ডাবল ট্রিপল কষ্ট এবং মজাটা কম। মানে ব্যাংকে 5 লাখ টাকা ছিল, আপনি 5 লাখ টাকা একদিনই খরচ করে ফেললেন, ক্যাসিনোতে গিয়ে উড়ে ফেললেন সব। সো এখন তো আপনাকে আবার টাকা জমাইতে হবে। আর আপনি যদি 5 লাখ টাকায় প্রতি মাসে 1000 করে ভাঙেন, তাহলে আপনার অনেকগুলো সময় থাকতেছে। লং টাইম পাওয়া যাবে। সো দ্যাটস দি থিং। সো পাবলিক প্রাইভেটের ক্ষেত্রে খুব বেশি টেনশনের কিছু নাই, আপনার স্কিল ডেভেলপ করে রাখেন, থিংস উইল বি ইনশাআল্লাহ ইট উইল ওয়ার্ক আউট ফাইন। থ্যাংক ইউ ভাইয়া, অনেক মানে এটা একটা এফেক্টিভ জিনিস ছিল। এটা আসলে অনেকেরই কোয়েশ্চেন থাকে যে পাবলিক প্রাইভেট আসলে কোনটা কেমন, কিভাবে কি দেখবে। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের মাঝে আরো একটা কোয়েশ্চেন আসছেন, কোয়েশ্চেনটা করেছেন জেসমিন নাহার মিতু। কোয়েশ্চেনটা হচ্ছে, বর্তমানে আমি ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগে অনার্সে অধ্যয়নরত আছি। আমার এসএসসি এইচএসসি ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল, তবুও আমি ম্যাথে খুব দুর্বল। সেক্ষেত্রে আমার কোন প্রফেশনের দিকে ফোকাস করে লেখাপড়া করা উচিত বলে আপনার মনে হয়? ইতিহাস ও প্রত্নতত্ত্ব, তাহলে আপনার ম্যাথের দিকে চিন্তা এবং আপনার প্রফেশনটা, ওনার নাম হচ্ছে জেসমিন। জেসমিন, আপনি ফার্স্ট অফ অল থ্যাংক ইউ কোয়েশ্চেন করার জন্য। আপনার ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ থেকে আপনি কি এই ফিল্ডটাকে সুইচ করতে চাচ্ছেন, এটা আমি ধরে নিচ্ছি, যেহেতু আপনি ম্যাথস এর কথা বলছেন। সো যদি আপনার ম্যাথস এর দুর্বলতা থাকে, আপনার প্রফেশন অনেক 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 ওপেন। এসএসসি এইচএসসি তে সায়েন্সে ছিল, সো সায়েন্সে থাকার সত্ত্বেও তার ম্যাথে একটা দুর্বলতা আছে, তো সেই ক্ষেত্রে সে জিজ্ঞেস করছেন যে আসলে কোন প্রফেশনালে যাওয়া উচিত। আচ্ছা, ওয়েল, ব্যাপারটা অনেকটা এরকম যে আমি সাঁতার কাটতে চাই, আমি নদীতে সাঁতার কাটছি, এখন কোন সমুদ্রে সাঁতার কাটলে আমার জন্য ভালো, বা আমি নদীতে সাঁতার কাটি, কোন পুকুরে সাঁতার কাটলে ভালো। অনেকগুলো চয়েস আপনার জন্য, অনেক প্রফেশন আছে যেখানে আপনাকে ম্যাথসে খুব ভালো হওয়া লাগে না। তবে আমি এটুকু বলবো, যে কোনো প্রফেশনে আপনি যদি একটা লেভেলের উপরে ক্রস করতে চান, আপনাকে ম্যাথসে একটু এবিলিটি রাখতে হবে। ইভেন আপনি যদি হাউস ওয়াইফও হন বা হোম মেকার হন, বা যে ছেলেরাও যদি ঘর জামাইও হন, আপনার নিজের টাকাটা তো ম্যানেজ করতে হয়। তো নিজের টাকাটা কোথায় খরচ করব, কোথায় করব না, কয় টাকা পেলাম, কয় টাকা গেল, একদম স্মল স্কেলেও কিছু ম্যাথ আমাদের লাইফে অল টাইম লাগে। সো ম্যাথের স্কিলটাই আপনি ইমপ্রুভ করতে পারেন। আপনি ম্যাথের দুর্বল যেটা বলছেন, এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেটে থাকলে আপনার কাছে মনে হবে যে এটা আমার একটা দুর্বলতা। আর আপনি যদি গ্রোথ মাইন্ডসেটে চলে আসেন, তাহলে আপনার কাছে মনে হবে যে ম্যাথে আমার একটু প্র্যাকটিস করা দরকার, কোন টাইপের ম্যাথ। সো এখন বলছেন যে ভাইয়া আমি তো ইতিহাসে পড়ে, আমাকে এখন ম্যাথ করতে বলতেছেন, এটা কেমনে হলো? বা আমি তো জিজ্ঞেস করলাম ক্যারিয়ার কোন দিকে যাব। সো ক্যারিয়ার আপনি যেদিকে যাবেন, যেদিকে যেতে পারেন, আপনার জন্য মানে অপশনস আর টু মাচ, বাট এট দ্য সেম টাইম আমি যদি ন্যারো ডাউন করে বলি, একটা চাকরি আছে যেখানে খুব বেশি নেই, সেলস এর জব যেগুলো থাকে সেখানে খুব বেশি ব্যারিয়ার থাকে না। কেউ যদি চটপটে হয়, তার যদি কথা বলার ক্ষমতা থাকে, পিপল পারসন হয়ে থাকেন, এবং তার যদি লজ্জা কম থাকে, যে উনি মানুষের কাছে চাইতে পারেন, কিছু চেয়ে আদায় করে নিতে পারেন, নিজের স্কিল গুলোকে সেল করতে পারেন, তো ওরকম হলেই কনভিন্স করতে পারলে সেলস এর বিভিন্ন চাকরি আছে। এবং এনি স্ল্যাব থেকে স্টার্ট করে, যেহেতু সেলস এর কমিশন থাকে, সো যে ভালো সেলস পারসন পারফর্ম করবে তারই টাকা পয়সা বাড়তে থাকবে।
এটা একদম একটা সিম্পল ম্যাথ। এই কারণে সেলসম্যান যারা ভালো তারা পরে লাইফে একটা পর্যায়ে পর অনেক টাকা ইনকাম করেন। তো এইটা একটা জায়গা যেটা হয়তো ইমিডিয়েটলি। আর আপনি মার্কেটিং এর জায়গাতেও একটু ব্যারিয়ার গুলো কম, কিন্তু তারপরেও আছে। আপনি যেহেতু ইতিহাস ও প্রত্নতত্ত্ব, আপনার জন্য একটু কমপ্লিকেটেড হবে সুইচ করাটা। আপনি এখন থেকেই তাহলে সার্টিফিকেশন গুলো যদি মার্কেটিং এর দিকে আসতে চান, আমি প্রথমে যে দুইটা বিষয় বলছি জেসমিন, ওই দুইটা বিষয় আগে একটু ভাববেন। ওই দুইটা ছাড়া আমার জন্য আসলে কঠিন হচ্ছে আপনাকে বলা। কারণ আপনার কি ভালো লাগে এবং আপনি কিসে ভালো, আপনি কিসে দুর্বল আমাদের বললেন, আপনি সবল কিসে, সবলটাই এই লাইভ দেখতে দেখতে বলে দেন, তাহলে আমি আপনাকে আরো ভালোভাবে গাইড করতে পারবো। সো ওই ইতিহাস থেকে ক্যারিয়ার ট্র্যাকটা সুইচ করে রিলেটেবল কিছুতে, কাছাকাছি কিছুতে থাকতে পারবেন কিনা সেটা একটা ডাউটের জায়গা আছে। আর কোন দিকে যাবেন সেটার জন্য আপনার স্ট্রেংথ গুলা কি সেটাও একটু জানা দরকার। আর ম্যাথস এর ক্ষেত্রে যদি একদমই খারাপ হন, একটু ম্যাথস প্র্যাকটিস করেন অনলাইনে। ব্রিলিয়ান্ট নামে একটা ওয়েবসাইট আছে, অ্যাপে গেমস এর মাধ্যমে আপনি ম্যাথস শিখতে পারবেন। সো এটা মনে করেন না যে এখন আবার স্কুলে গিয়ে আমার ম্যাথস শিখতে হবে। অনলাইনে অনেক মজার মজার কন্টেন্ট আছে। ব্রিলিয়ান্ট অ্যাপটা একটু চেক করবেন। এটা আপনি 1 মাস খেলেন, ওটার মধ্যে গেম গুলা, আমাকে আপনি এসে দেখবেন যে আপনি লিখবেন সোহান ভাই থ্যাংক ইউ, আমি ম্যাথসে এখন আগের চেয়ে ভালো করে গেছি। তো এটা আপনার একটা, ওই সময় আপনাকে হয়তো ভালোভাবে শেখানো হয়নি বা আপনি বেশি টাইম দিতে পারেননি কোনো না কোনো কারণে, এই কারণে আপনার ম্যাথসের উইকনেসটা রেখে গেছে। ডাজন্ট মিন দ্যাট ইউ আর উইক ইন ম্যাথ, ইট মিনস দ্যাট ইউ হ্যাড আ উইকনেস, ইউ হ্যাভ আ উইকনেস ইন ম্যাথ। বাট আপনি যে ম্যাথে সারা জীবন কিছু পারবেন না, এটা আপনি নিজেকে বলতেছেন। সো এটা নিজেকে বলবেন না, ইটস জাস্ট আপনি টাইম দিলেই হবে। একটু ভালো করেন, কারণ ক্যারিয়ারে যেটা বললাম যে একটা পর্যায়ের পরে আপনি মেন্টাল ম্যাথ না করতে পারলে, নেগোসিয়েশন না করতে পারলে ওই একটা জায়গায় এসে স্টাক হয়ে যাবে। সো ওই স্টাকটা আমি চাই না যে আপনার চাই যে আপনি গ্রো করবেন। সো ইয়েস, এইটুকুই। যে থ্রি ইডিয়টস এ যেভাবে বলে যে নিজেকে বোঝাতে হবে আলিস বেল এরকম টাইপের। হ্যাঁ, আলিস ওয়েল এবং এক্সিলেন্সের পিছনে ছুটতে হবে, প্যাশনের পিছনে ছুটতে হবে। এর মাঝে আমাদের আরো একটি কোয়েশ্চেন আসছেন, নিশাত তাবাসসুম প্রভা কোয়েশ্চেনটি করেছেন। বর্তমান পরিস্থিতির মাঝে যারা ফাইনাল ইয়ারে আছেন বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হবে, ওই ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য কিছু জানালে ভালো হতো। চাকরির বাজারের অবস্থা অনুযায়ী ফ্রেশ গ্র্যাজুয়েটদের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু, চাকরি না পেলে এর কোনো বিকল্প ভাবা উচিত কি? অনেকগুলো কোয়েশ্চেন আছে। এক্সিলেন্ট কোয়েশ্চেন গুলোর আমি পিছনে উত্তাপটুকু টের পাচ্ছি, যে চিন্তা ভাবনা থেকে কোয়েশ্চেন গুলো আসছে, ভেরি ভ্যালিড। এবং অনেকে আমি দেখি যে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তারা এখনো করোনাটাকে গা করছেন না হয়তো বা খেয়াল করছেন না। তাদের জন্যই বারবার আমি বলি যে প্লিজ বি মেন্টালি প্রিপেয়ার্ড। আপনাদের জন্য এটা একটা ডার্ক টাইম আসতে যাচ্ছে। এটা আমরা পুরো একটা জাতি বা আপনারা পুরো একটা জেনারেশন এটার ভিতর দিয়ে যাবেন। যেমন 71-এ যখন যুদ্ধ হয়েছিল, যাদের বয়স 18 থেকে 22-এর মধ্যে ছিল, তারা কিন্তু একটা যুদ্ধের ভিতর দিয়ে দে গ্রু আপ। যাদের বয়স 11, 12, 13, তারা কিন্তু বয়স সন্ধির সময় একটা যুদ্ধের ভিতর দিয়ে তারা গেছে। তো আপনারা চোখে বুঝতেছি না আমরা, আরে সব তো নর্মাল, রাস্তাঘাটে চলতেছে মানুষজন, সাধারণ ছুটি খুব বেশি স্মলার নাম্বার অফ জব অপরচুনিটিস, এটা আপনি এখন থেকে এক্সপেক্ট করেন। আমি পার্সেন্টেজ বলতে পারছি না, ডেটা নেই ওরকম আমার কাছে, বাট ডেফিনেটলি হায়ারিং কমে গেছে, ফায়ারিং বাড়তে থাকবে, আরো বাড়বে সামনে। তো এখানে কোনো সন্দেহ নেই। এবং খুব ভালো ছাড়া, মানে আপনি এই কোম্পানিতে ঢুকলে আপনি কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এরকম একজন যদি আপনি না হন, তাহলে আপনাকে কোম্পানি নেয়ার কথা ভাববে না। এটা একদম স্যাড রিয়েলিটি। হয়তো আপনাকে আনপেইড ইন্টার্নশিপ অফার করা হবে, হয়তো আনপেইড একটা জব বা একটা কমিশন বেসড জব, যে আপনাকে আমি 5,000 টাকা দিব, আর আপনি যদি সেল করতে পারেন প্রতি সেলে আপনাকে 2,000 টাকা, এই টাইপের অফারও কিছু কোম্পানি করতে পারে। যারা এমএনসি, তাদের একটা স্ট্যান্ডার্ড আছে। যেসব কোম্পানির ক্যাপিটাল আছে, তারা হয়তো আগামী 2 বছরের জন্য একটা স্যালারি স্ট্রাকচার চেঞ্জ করে কিছু আসবে না আপনাদের জন্য, বাট ডেফিনেটলি এক্সপেক্ট এই জিনিসগুলো হওয়ার চান্সটা খুবই বেশি, প্রবাবিলিটি খুব হাই। সো এখন আপনি কি করবেন ইমিডিয়েটলি? এটা আপনাদের অবশ্যই শুরুর জিনিসটা আমি বারবার মনে করে দিচ্ছি যে আপনার প্যাশন এবং আপনি কাজটা পারেন কিনা, এই দুটো জিনিস সবসময় একটু মাথায় রাখবেন। এবং এখন আমি তারপর যা বলছি খেয়াল করেন, যে কন্টেন্ট রাইটিং, তারপর ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট তৈরি করে দেওয়া, ভিজুয়াল কন্টেন্ট তৈরি করে দেওয়া, কারো পেজ চালানো, কারো ইউটিউব চ্যানেল চালানো, বা ফাইবার বা আপওয়ার্কের ফ্রিল্যান্সিং কাজ, এগুলো এখন শিখলে আপনি এখনই করতে পারবেন। অনলাইনে কিছু সেল করা এখন শিখলে, এখন সামনে আমি সেলস এর ক্ষেত্রে বলছিলাম যে একটা জিনিস পরে বলবো, যে অনলাইন সেলস। আমরা
যেটা আজকে বিক্রি করছে, যেমন আমি আমার প্রোডাক্ট গুলো এখন অনলাইনে নিয়ে আসছি। আমরা ট্রেনিং করতাম কোম্পানি ট্রেনিং রুমে নিয়ে, এখন একটা জুমে আমাদের ট্রেনিং নিতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এমপ্লয়িরা নিজেদের বাসা থেকেই জয়েন করবেন। সো ওইভাবে আমরা রেডি হচ্ছি। সো আমাকে অনলাইনেই পারসুয়েট করতে হবে মানুষকে, আপনাকেও তাই করতে হবে। হয়তো আপনাদের ইন্টারভিউ অনেকগুলো ভিডিও ইন্টারভিউ হতে পারে, তো এই কারণে আপনি ক্যামেরাকে ফেস করা শিখে যান এবং অনলাইনে কিছু কিভাবে বিক্রি করতে হয়। ওই যে আমরা হাসাহাসি করি যে ঈদের সময়, আরে ভাইরে ভাই কে তুমি, হ্যাঁ, তো ওই আপুরা যেরকম বিক্রি করেন কিছু এসে, যে এই শাড়িটা দেখেন কেমন লাগছে, এটা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, লন কাপড়, ব্লা ব্লা ব্লা। সো তারা যেভাবে বিক্রি করেন, আমাদেরকে হয়তো একটু সফট অ্যাপ্রোচে যেতে হবে, একটু ইনডাইরেক্ট বা সফিস্টিকেটেড ওয়েতে, বাট অনলাইনে কিভাবে সেল করা যায় এটা শিখে নিতে পারেন। আর একটা খুব চমৎকার জায়গা, কিন্তু একসাথে খুবই কঠিন একটা জায়গা, ক্রিটিক্যাল জায়গা, সেটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ। এখন আপনারা ফ্রেন্ডরা মিলে যদি আপনাদের দক্ষতাটা থাকে এবং সাহস থাকে, ইচ্ছা থাকে, ক্যাপিটালও কিছু আছে, সো আপনাদের যেটা তিনটার মধ্যে দুইটা জিনিস, যেটা নর্থ সাউথেরই ফ্যাকাল্টি ববি হাজ্জাদ স্যার, ববি হাজ্জাদ স্যার আমাদের একটা প্রোগ্রামে এসে বলছিলেন, তো ওনার কথাই বলছি। উনি ওনার স্যারের কথাটা আমার খুবই ভালো লেগেছে, যে ক্যাপিটাল, নলেজ, নেটওয়ার্ক, এই তিনটার মধ্যে মিনিমাম দুইটা জিনিস আপনার লাগবে, আর 3 নম্বরটা আপনি ম্যানেজ করে নিবেন। সো এরকম যদি কিছু হয় এবং একটা এমন প্রবলেম পেলেন যেটা এখন খুব বেশি ক্রিটিক্যাল, এটাকে আপনারা সলভ করতে পারছেন কয়েকজন মিলে, তো ওইখানে যেতে পারে। তো এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে আমিও স্যারের কথা সূত্র ধরেই বলবো যে ভার্সিটির পরপরই স্টার্ট করাটাকে আমিও খুব একটা সাপোর্ট করবো না, আনলেস ইউ হ্যাভ দোজ 3 থিংস ফিগার্ড আউট, এবং এর মধ্যে দুইটা একদম আপনার ডিরেক্ট নিজের কাছে আছে। সো এটা হলে আপনি এন্টারপ্রেনারশিপের কথাও ভাবতে পারেন। তো এই গেল ইনিশিয়াল বিষয়গুলো। একটা বললাম যে আপনাকে রেডি থাকতে হবে সেলস, অনলাইন সেলস করার জন্য। আপনাকে রেডি থাকতে হবে যে চাকরির সময়টা বা সুযোগটাই আপনার কিছুটা কম থাকবে, সেটার মধ্যে কিভাবে করা যায়। কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট মার্কেটিং, এই রিলেটেড যেগুলো অনলাইনে ঘরে বসে করা যায়, ফ্রিল্যান্সিং এর কাজগুলো, অথবা কোনো কোম্পানিকেও আপনি রিমোটলি বসে করতে পারেন, ওগুলো এখন থেকে শিখে নেন, এখন থেকে রেডি হয়ে যান। কোডিং যাদের ভালো লাগে, দিস ইজ এ গ্রেট টাইম, কোডিং এ আরো ভালো হন, বাইরের কাজ টাজ করেন, বা বিভিন্ন মানুষের পার্সোনাল ওয়েবসাইট বানানোর কাজ যদি আপনি ওয়েব ডিজাইনিং পারেন। সো এই জায়গাগুলোতে যারা এগিয়ে যাবেন, দেখতেন যে ঘুরে ফিরে টেকনিক্যাল ডিজিটাল স্কিলস এর কথা বেশি আসতেছে। সো এগুলো আপনার জন্য খুব কাজের হবে। আর আরেকটা বললাম যে এন্টারপ্রেনারশিপ যদি কিছু করতে পারে। সো ওভারঅল এখনকার সময় রেডি থাকার জন্য আমি যতটুকু দেখতেছি এই জিনিসগুলো কাজের। আর আপনি ফিউচারের কথা ভেবে, যদি আপনার ফ্যামিলির অবস্থা ভালো থাকে, আপনি কিছু সার্টিফিকেশনও করে রাখতে পারেন কোর্সগুলো, যদি সেটা কোয়ালিফিকেশন আপনি মিট করে থাকে। তো সেখান থেকে, বা অনলাইনে অনেক সার্টিফিকেট এখন অনেকেই কোর্সেরা থেকে করছেন, তো ওগুলো করার পর ওগুলো একটু রেডি রাখেন, প্র্যাকটিস করেন, বা আপনার পরিচিত কোনো কোম্পানিতে কোনো ভাইয়া থাকলে, আপু থাকলে তাকে দেখান, একটু তাদের ইন্টারেস্টও গ্রো করেন। তো এখানেই লাস্ট যে বিষয়টা বলবো, পার্সোনাল ব্র্যান্ডিং শুরু করে দেন। নিজের ব্যাপারে অনলাইনে কি বলছেন এটা সচেতন ভাবে বলেন, এবং আপনি যে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে চান সেটা নিয়ে আশেপাশে কথাবার্তা বলা শুরু করে দেন, সেটা নিয়ে বেশি বেশি কথা বলবেন, সেটা নিয়ে কাজ করবেন। মানুষ আপনাকে ওই ক্যারিয়ারটার সাথে অ্যাসোসিয়েট করবে এবং দেখা যাবে যে ওইখানকার চাকরি পাওয়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। এর মাঝখানে আরো একটি কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনটি করেছেন রাফাত হাসান। I want to do a startup. How can I know about the interested companies who are ready to do investment? So startup নিয়ে একটা কোয়েশ্চেন। থ্যাংক ইউ রাফাত। স্টার্টআপের ক্ষেত্রে I like that you asked about this particular issue. However, I would have appreciated it. Hello. হ্যাঁ, আমার ইন্টারনেটের সরি অ্যাবাউট মাই ইন্টারনেট। জি ভাইয়া। তো যেটা বলছিলাম, রাফাত, হোয়াটস ইউর স্টার্টআপ আইডিয়া অ্যাবাউট, উইদাউট গিভিং মি দি আইডিয়া। মানুষ বলে আমার আইডিয়া বললে তো আরেকজন নিয়ে নিল, বাট হোয়াট ইন্ডাস্ট্রি ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন, সেটা জানলে আরো ভালো লাগতো। তো এখন যেটা বলবো, যে আমি এটাই আপনাকে তখন বলছিলাম যে ওই কোয়েশ্চেনের অ্যান্সার বড় হয়ে যাচ্ছিল, দেখে আমি পরে বলবো। সো আমি 2015 সালে আইবিএ তে পড়ছিলাম, ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার খুব প্যাশন। আমি দেখলাম যে যেহেতু এটা একটু টেক রিলেটেড, একটু গ্যাজেট নিয়ে কাজ করতে পারি, নতুন নতুন জিনিস জানতে পারি, কিন্তু আমার খুব ভালো লাগতো। আর এর পাশাপাশি
প্রোডাক্টিভিটি, আমি যেহেতু ক্যারিয়ার একটু লেটে স্টার্ট করেছিলাম, প্রোডাক্টিভিটি ওয়াজ আ কোর থিং ইন মাই ক্যারিয়ার। কারণ আমি দেখলাম যে আমার ফ্রেন্ডরা আমার চেয়ে অনেক সামনে চলে গেছে। সো আমি যদি এখন, ওরা 24 ঘন্টা বাঁচে, আমিও 24 ঘন্টা বাঁচি, তো আমার এখন আমি যদি এই 24 ঘন্টা ওদের চেয়ে বেটার ওয়েতে কাজে না লাগাতে পারি, তাহলে আমি ওদের পর্যায়ের সম্মানটা মানে ওই লেভেলে তো যেতে পারছি না, বা ওইটা ক্রস করতে পারছি না। তো এখানে অনেকে ভাবতে পারে যে লাইফ ইজ আ রেস, আমি ওই কনসেপ্ট বলছি কিনা। না, এই কনসেপ্ট না, এটা জাস্ট নিজেকে মোটিভেট করার জন্য, যাতে আমি একটা বেটার স্টেট অফ মাইন্ডে থাকতে পারি, বেটার লাইফস্টাইল অ্যাফোর্ড করতে পারি। এন্ড দিস টু থিংস আই ডেফিনেটলি সে আর ইন্টারকানেক্টেড। তো এখন প্রশ্নটাতে আসি যে স্টার্টআপ শুরু করার ক্ষেত্রে কিভাবে, আমি এটাকে আরো এক্সটেন্ড করি। সো ইউ আর আস্কিং যে আমি কিভাবে স্টার্টআপের ইনভেস্টরদেরকে পাবো, কিভাবে তাদেরকে আমি কনভিন্স করব, কিভাবে আমি তাদের টাকাটা নিয়ে আমার কোম্পানি, আমি পুরোটাই একটা অ্যান্সার দিই আমার লাইফের জার্নিটার থ্রুতেই, ভেরি রিলেটেবল। সো আমি তখন প্রোডাক্টিভিটি, এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের বিষয়। এই দুইটা নিয়ে কাজ করা শুরু করলাম। আমি বুঝলাম যে ফেসবুকে এটা নিয়ে নিয়মিত কথা বললে ভালো, কারণ মানুষ আমাকে আইবিএ তে করিডোরে দেখলেই বলে, এই সোহান, এই ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা জিনিস জানার ছিল, বা আচ্ছা সোহান ভাই আপনি খালি এই প্রোডাক্টিভিটি নিয়ে জিনিস দেন কেন, আর কিছু নাই, আপনি ফেসবুকে একই জিনিস সারাদিন দেন, খালি সেলফি দেন, এখানে যাচ্ছেন, ওই প্রোগ্রামে যাচ্ছেন, এই ইভেন্ট করতেছেন। সো তখন আমি দেখলাম যে আচ্ছা, তার মানে এটা একটা ওয়ে যে আমি যা বলতেছি মানুষের মাথায় ওটা ঘুরতেছে, বাট উইদাউট মি অ্যাকচুয়ালি টকিং টু each and every single one of my IBA batchmates or my juniors or seniors. So 200-300 মানুষের মধ্যে আমি একটা মেসেজ একদম ফেসবুকে দিয়ে দিচ্ছি এবং চলে যাচ্ছে। ওয়াও, ভালো তো পাওয়ারটা। সো খুব একটা কিউরিয়াস একটা মোমেন্ট থেকে স্টার্ট হলো ক্যারিয়ারের ক্ষেত্রে। আমার মার্কেটিং মেজর, আমি ডিজিটাল মার্কেটিং কেও দেখলাম যে ফেসবুকের ব্যাপারে জানলে তো ভালো, ইউটিউবের ব্যাপারে জানলে ভালো। আমি মার্চ করে কাজ করলাম। তারপর আমি ডিজিটাল মার্কেটিং এ জব নিলাম আইবিএ শেষে। সেটাও অনেকে ভাবলো যে কি করে না করে, বাট দেন अगेन আফটার ওয়ার্কিং ইন ডিজিটাল মার্কেটিং আমি ডেইলি স্টারে কাজ করলাম। তারপর আমি একটা স্টার্টআপ এক্সিলারেটরে কাজ করলাম। তো এই স্টার্টআপ এক্সিলারেটরের পরে যখন আমি লাইফে ফার্স্ট টাইম কনফিডেন্স পেলাম আমি একটা স্টার্টআপ রান করতে পারবো, যেটা রাফাত এখনই কনফিডেন্সটা পাচ্ছে, দ্যাটস আ গুড থিং। সো আমার কনফিডেন্সটা তখন আসছে, কারণ আমি দেখলাম যে আচ্ছা, দিস ইজ হাউ থিংস আর ওয়ার্কিং ইন আ স্টার্টআপ, দিস ইজ হাউ ইট গোস। সো তখন আমি নিজে যখন স্টার্ট করলাম, ততদিনে আমি 10 মিনিট স্কুলের সাথে কাজ করি। আমার ফেসবুকে 5-6 হাজার ফলোয়ার আছে, আমার পেজে 2-2.5 হাজারের মতো লাইক ছিল তখন, আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু সাবস্ক্রাইবার 4,500-এর মতো। তো আমি যখন কোম্পানিটা লঞ্চ করলাম, আমি কোনো অ্যাডভার্টাইজমেন্টে টাকা দিই নাই, আমি কাউকে গিয়েই বলি নাই যে ভাই আমার কোম্পানিকে আপনি একটু এসে ইনফ্লুয়েন্স করেন, একটু বলেন মানুষজনকে আমার ব্যাপারে এটা সেটা। আমি তাদের কাছে কাজ চাইতে গেছি, কিন্তু আমার যে প্রোডাক্ট লঞ্চটা, দ্যাট ওয়াজ সোললি based on my social media activity, my personal branding and my Facebook page. So আপনি যদি এন্টারপ্রেনার হতে চান, এই ডিজিটাল টুলস গুলোকে কিভাবে ইউজ করতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন যে আমার প্যাশনটা, আমার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে প্যাশনটা অনেক শুরু থেকেই ছিল। তো আমার কোম্পানিটা ওইটা নিয়ে। আমি যখন ইনভেস্টরকে পিচ করছি, আমার এখন যদিও আমার ছিল পার্সোনাল ফাইন্যান্স থেকে, আমার সেভিংস এন্ড ফ্যামিলি ছিল, but then I had to convince them, I had to convince my mentors, I had to convince my partner also যে আমি ব্যবসা করতে যাচ্ছি এই বিষয়ের উপর, তারা কি কি দেখছেন। সো তাদেরকে আমার পুরো একটা ডিটেইল প্ল্যান দেখাতে হয়েছে যে আমি এটার পর এটা করব, এভাবে করব। and the most important thing was the passion and whether there was a market for it. সো আপনি ইনভেস্টরকে যখন পিচ করবেন, ইনভেস্টর আপনার কাছে শুনতে চাইবে যে এই টাকাটা দিয়ে তুমি কি করবা, এবং এই টাকাটা তুমি আমাকে কিভাবে ফেরত দিবা, নট জাস্ট দ্য মানি বাট প্লাস দ্য মানি দ্যাট শুড বি মোর দ্যান দ্য ইন্টারেস্ট ফ্রম দ্য ব্যাংক। মানে আমি তো ব্যাংকে দিলে 7% রেটে পাচ্ছি, তাহলে আমি তোমাকে কেন টাকা দিব? সো ওই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আপনাকে দিতে পারতে হবে। এটা আপনার পুরো ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন দিয়ে বা ছাড়া যেভাবেই হোক না কেন, আপনাকে একটা মানুষকে কনভিন্স করতে হবে, বা হয়তো একটা গ্রুপ অফ পিপলকে কনভিন্স করতে হবে। এটার জন্য ইউ হ্যাভ টু স্টাডি হাউ টু প্রেজেন্ট, হাউ টু পিচ অ্যান আইডিয়া, you have to care about that particular idea, you have to have a market, যে দেখো এই যে আমি কন্টেন্ট দিলেই এতগুলো মানুষ ভিডিওটা দেখে, এতগুলো মানুষ কমেন্টে এসে বলতেছে ভালো লাগছে, এতগুলো মানুষ আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছে ভাইয়া এই বিষয়ে ট্রেনিং আছে কিনা, ভাইয়া এই বিষয়ে কার কাছে যাব, আমি অন্যদের কাছে রেফার করে দিচ্ছি, বা না পারলে বলছি যে আসলে কিছু নাই, তুমি ইউটিউবে এই ভিডিওগুলো দেখে নাও। তো এইখান থেকে তাদের যে সিচুয়েশনটা, সেটা যখন বারবার প্রকট হয়ে আসতেছে, তারপরে একটু সাহস করে লাভ দিয়ে দেওয়া। সো এই কারণে আমি আর পরে বেশি বাইরের ইনভেস্টরের কাছে যাইনি, আমি খুবই ছোট স্ট্রাকচারে একটা কোম্পানি স্টার্ট করি, সেটা পার্সোনাল ফাইন্যান্সের।
বাট যেহেতু কোম্পানি লিন ছিল খুবই খুবই কম কম্পোনেন্ট নিয়ে আমরা শুরু করেছি, সেই কারণে আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়নি। সো দিজ আর দ্য থিংস, যে ডিটেইল গুলো আপনি চিন্তা করছেন কিনা। আপনাকে একজন 1 কোটি টাকা দিবে, রাজি হলো, আপনি নিয়ে কি করলেন, প্রতি মাসে আপনি গুলশানে একটা চরম অফিস নিয়ে নিলেন 3000 স্কোয়ার ফিটের, মাসে 7 লাখ 8 লাখ টাকা হয়তো আপনি ভাড়া দিচ্ছেন, বা নট শিওর এক্স্যাক্টলি কত গুলশানে রেন্টে চলতেছে, বাট হয়তো 3 লাখ হতে পারে, 7 লাখ হতে পারে। ধরে নিলাম যে আপনি টোটাল ওই 1 কোটি টাকা থেকে এমন ভাবে করলেন যে প্রতি মাসে আপনার 10 লাখ টাকা করে খরচ হয়ে যাচ্ছে। তখন যেটা হয় যে আপনার যখন এই টাকাটা আসতেছে, ইটস এগেইন সিম্পল থিং, যে আপনার 10 মাস পরে কোম্পানি আর চলবে না, আপনার ক্যাপিটাল তো ওই জায়গায় এসে আটকে যাচ্ছে। সো এই বিষয়গুলো আপনার একজন ইনভেস্টরকে বুঝাতে হবে, এবং আপনাকে ওইভাবে সাউন্ড ডিসিশন নিতে হবে। আর একটা ধারণা থেকে বের হয়ে আসবেন যে ইনভেস্টর টাকাটা আপনাকে দিবেন, ইটস লাইক মনে করেন যে গেমের মতো, বা মনে করেন যে এটা একটা জিনিস আপনাকে উনি দিয়ে দিলেন, এটা আপনার এখন থেকে। অ্যাকচুয়ালি এটা এখনো ওনার টাকা, এবং উনি টাকাটা আপনাকে কোনো কিছু ট্রাই করার জন্য দিচ্ছেন না। উনি টাকাটা দিচ্ছেন যে আপনি এটাকে আমাকে বাড়ায় দিবেন, আমার টাকা তো ফেরত দিবেন, আরো বাড়ায় দিবেন। আপনি বলতে পারেন না, উনি তো আমাকে লোন দেন না, তো লোন না দিলে তো আমি বাধ্য না বাড়ায় দিতে। হ্যাঁ, আপনি বাধ্য না, এটা উনি হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি আমার ফোনের হটস্পট সুইচ হ্যালো, ইয়েস, এখন আশা করি আর সমস্যা হবে না। ব্রডব্যান্ডের লাইনে আজকে একটু ডিস্টার্ব করছিল, তো এটাও একটা প্রবলেম সলভিং, বাই দ্য ওয়ে। ইউ হ্যাভ টু জাস্ট লুক আউট ফর ফাইন্ডিং সলিউশনস। আমরা ইনস্ট্যান্ট প্যানিক করি, সলিউশন। প্রবলেম মানে এটাকে সলভ করতে হবে, শেষ। প্রবলেম 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 প্রবলেম, কার কাছে যাব, কি করব, না প্রবলেম আছে, একটা সলিউশন আছে। সো যেটা স্টার্টআপের ক্ষেত্রে ফাইনাল যে বিষয়গুলো বলছিলাম, যে ইউ হ্যাভ টু মেক দ্যাট মানি ফর দ্যাট পারসন, এন্ড এটা যখন আপনি করতে পারবেন, আপনি আরো বোর্ড অফ ডিরেক্টর পাবেন, বা আপনি আরো একটা ফান্ডিং নিতে পারবেন, আপনি আরো কিছু মানুষকে কনভিন্স করতে পারবেন, এবং তখন আপনার কোম্পানির ভ্যালুয়েশনটাও আরো বাড়ার চান্স থাকবে। আর যদি আপনি এটা নষ্ট করেন, তখন মার্কেটে আপনার নামে একটা কথা হবে যে এই লোকটাকে টাকা দেওয়া যায় না, এই মানুষের টাকা নষ্ট করে। সো দেন ইভেন ইফ ইউ জয়েন ব্যাক অ্যাজ এন এমপ্লয়ি উইথ আ লট অফ এক্সপিরিয়েন্স, আপনার ক্যারিয়ারে ওইটুকু দাগটা থেকে যাচ্ছে। সো মানে জাস্ট এই 5-6 দিনের একটা প্ল্যান করে আসলে স্টার্টআপ শুরু করা যাবে না, করলে বা ইনভেস্টরের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন ফার্দার তারা ইনভেস্টের জন্য ইন্টারেস্টেড হন, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং স্টার্টআপে আমি নিজেও সত্যি কথা যে আপনাকে আমরা স্টার্টআপ যারা শুরু করি, তারা অনেক প্যাশন নিয়ে শুরু করি, কাজটা ভালো লাগে, কিছু একটা একটা চাওয়ার একটা একটা পাওয়ার ইচ্ছা থাকে। আমার ক্ষেত্রে ছিল যে আমি মানুষজনের যে আজকে যে কথাগুলো বলতে পারতেছি, দ্যাট ওয়াজ মাই ড্রিম। ইউ আর লিসনিং টু মি উইথ সো মাচ সিরিয়াসনেস, যে আমি নিজে ক্যারিয়ারে যে স্ট্রাগল গুলো করে আসছি, আমি এই ক্যারিয়ার অন্যদের ক্যারিয়ারে ওইটা কমাতে চাই, এবং সফট স্কিলের জন্য যাতে কারো টেকনিক্যাল স্কিল থাকা সত্ত্বেও আটকে যাওয়া না লাগে, তারা যাতে লাইফে তাড়াতাড়ি কাজ করে এগিয়ে যেতে পারে। সো ওই ড্রিমটা আমাকে অনেক বেশি মোটিভেট করছে টু জাম্প, বিকজ আই হ্যাড আ কমফোর্টেবল ক্যারিয়ার গোয়িং অন। আবার অনেকের ক্ষেত্রে না, টাকা, আমার অনেক টাকা লাগবে, আবার অনেকের ক্ষেত্রে হচ্ছে না, আমার নাম করতে হবে। এক একজনের এক একটা জিনিস তাকে ড্রাইভ করে। বাট একটা বিষয় কি, এটা ম্যারাথন, এটা, এবং ম্যারাথনও যেরকম অনেক কষ্টকর, অনেক ফিজিক্যালি পেইনফুল। ইফ ইউ লুক এট এনি ম্যারাথন রানার, ইউ উইল সি যে একদম এরকম কাঠির মতো, মানে অনেক কঠিন ম্যারাথন দৌড়ানো। সো একটা কোম্পানি দাঁড়াতে কয়দিন লাগে,
আমি যখন বিবিএ তে পড়তাম আমাদের বলা হতো যে ব্রেক ইভেন দেখাবা 1.5 বছরে। তো আমরা সবসময় বিজনেস প্ল্যান বানাতাম 1.5 বছর 2 বছরের মধ্যে। 5 বছরের মধ্যে হলে মানে 1.5 বছর হলে খুবই ভালো কোম্পানি, 5 বছর যদি লেগে যায় ব্রেক ইভেন করতে ওই কোম্পানির খুব বেশি ফিউচার নাই। তো আমরা ওইভাবেই চিন্তা করে আসছি। সো এখনো আই উড সে ওইটার অনেক ভেরিয়েশন বা অনেক কিছু আসছে, বাট দ্য মেইন পয়েন্ট ইজ যে একটা কোম্পানি দাঁড়াতে 10 বছরের সময় লাগবে, মানে প্রপারলি ফুল ফ্লেজেড ব্যবসা করতে। অ্যামাজনের কথা, অ্যামাজন ওয়াজ মেকিং লস এভরি সিঙ্গেল ইয়ার। অনেক অনেক বছর পরে, আমার অ্যাকুরেট ইয়ারটা আই থিঙ্ক 19 ইয়ার্স লেটার দে স্টার্টেড আর্নিং প্রফিট, এরকম হবে নাম্বারটা। সো এতগুলো বছর পরে একটা কোম্পানি এসে প্রফিট, অতদিন ধৈর্য ধরে থাকা লাগছে, অতদিন ক্যাশ ফ্লো রাখা লাগছে, হয়তো প্রফিট আসেনি বাট ক্যাশ আসছে, ক্যাশ গেছে, এটার উপরে কোম্পানি চলতেছিল। So lots of things in a startup. It's a very serious thing. And একই সাথে আমি নিরুৎসাহিত করবো না, ভয় দেখাবো না, জাস্ট টক টু পিপল। এই যে আমার সাথে কথা বললেন, এরকম আরো মানুষজনের সাথে কথা বলেন, প্ল্যান গুলো রেডি করেন, তাদের থেকে যারা ফ্রি থাকেন, টাইম পান, তাদের থেকে সাজেশন নেন, আইডিয়াটাকে গ্রো করেন। আর প্রথমেই একজনকে গিয়ে প্রেজেন্টেশন দিব, উনি পিচ আপনাকে টাকা দিয়ে দিতে রাজি হবে না, উনি আপনাকে দেখবেন। যদি উনি আসলে আপনার কাছ থেকে একটা লাভজনক ব্যবসা প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন, অ্যাজ এন ইনভেস্টর উনি আপনাকে কয়েকবার মিটিং এ ডাকবেন, কয়েকবার আপনার সাথে কথা বলবেন। সেটা একটা লং টার্ম বিষয়, বিকজ ব্যবসাটাও অনেক লং টার্ম। ব্যবসায় ভালো প্রফিট আসে হয়তো 10-12 বছর লেগে যেতে পারে, আনলেস ইউ আর ওয়ার্কিং অন আ ভেরি প্রফিটেবল, ভেরি গুড বিজনেস। আর আমরা যখন মার্ক জাকারবার্গের কথা দেখি বা বিল গেটস এর কথা দেখি, আমরা ভুলে যাই যে ওনারা ছোটবেলা থেকে প্রোগ্রামিং পারেন, একদম ছোটবেলা থেকে, এবং তাদের স্ট্রাগলটা অনেক আগে থেকে শুরু হয়ে দেন একটা পর্যায়ে ফেসবুক বা মাইক্রোসফট অনেক বড় হয়ে আসছে। সো ইটস আ লং প্রসেস, বি রেডি ফর ইট, দ্যাটস অল, এন্ড ইউ ক্যান ডু ইট ইফ ইউ আর পারসিস্টেন্ট, ইফ ইউ আর রেডি টু ট্রান্সফর্ম ইউরসেলফ, ইট ইজ পসিবল। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের আরেকজন একটা কোয়েশ্চেন করেছেন, উনি হচ্ছেন আবিদা আফরিন। আমি জুওলজিতে পড়ছি, কিন্তু আমার ইচ্ছা একজন এয়ার হোস্টেস হওয়া। এয়ার হোস্টেস হতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে এবং কোথায় কোর্স করতে পারবো? আচ্ছা, এই প্রশ্নটা ব্যাপারে আই এম নট দি এক্সপার্ট, কারণ আমি এয়ার হোস্টেস বা ওই ইন্ডাস্ট্রি থেকে বিলং করি না। দেয়ার ইজ ডেফিনেটলি সাম কোম্পানিজ যে আমি দেখেছি অনলাইনে, হয়তো কখনো আমার সামনে এসেছিল যে তারা ট্রেনিং করান এয়ার হোস্টেস বানানোর জন্য, এবং তাদের থেকে যদি আপনি কোর্সগুলো করেন তারা সার্টিফিকেট দেন এবং তারা আপনাকে ওই ফরওয়ার্ড লিঙ্ক গুলো করে দিতে পারবে। সো এটা আপনি অনলাইনে আর একটু সার্চ করলে পাবেন। বাট কিছু জিনিস আমি আপনাকে বলতে পারি যে এয়ার হোস্টেস হতে গেলে যে প্রেজেন্টেবল হতে হয়, এয়ার হোস্টেস হতে গেলে আপনার কমিউনিকেশন স্টাইলটা, আপনি কি বলছেন, কিভাবে বলছেন, এগুলো আপনাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, সুন্দরভাবে নিজেকে যে সেল করার বিষয়টা, নিজের কোয়ালিটি গুলো মানুষকে প্রজেক্ট করা, মানুষকে কমফোর্টেবল। এবং এয়ার হোস্টেসের বিষয়টা কেন আসলো সেটা একটু বলতে পারি যে মানুষ যখন প্রথম প্লেনে উঠতো আফটার দ্য ডিসকভারি অফ এয়ারপ্লেনস, সো তখন মানুষ অনেক ভয় পেত যে আয় হায় এখানে তো আতঙ্কময় একটা জায়গা, কি করব, মানে একা একা, খুব স্ট্রেঞ্জ, এবং বেশিরভাগ মানুষ কিন্তু চিনি না, যেহেতু খুব এক্সপেন্সিভ। প্লেনে দেখা যেত একজন দুজন আসতেছে একটা ফ্যামিলি থেকে, বা ওইভাবে বেশি মুভমেন্ট হতো। তো নিচে তাকালে দেখা যায় ওরে বাবা আমি এত উপরে। সো ইটস আ ভেরি স্কেয়ারি থিং। সো এই এয়ার হোস্টেস সুন্দর, প্রেজেন্টেবল, ভেরি কমফোর্টিং ভাইব দিতে পারেন, এরকম মানুষদেরকে তখন রিক্রুট করা হলো, যে তাদেরকে দেখলেও একটা সাহস থাকবে, তারাও একটু কমফোর্ট দিতে পারবে। সো দিস আর এক্সট্রা পিপল বিসাইড দ্যাট পাইলট থাকলে কিন্তু প্লেন উঠতো, আর কেউ কিন্তু খুব একটা লাগতো না, পাইলট কো পাইলট হলেই শেষ। বাট এয়ার হোস্টেসদেরকে আনার মেইন কারণটা হচ্ছে যে তারা যাতে মানুষদেরকে সার্ভ করতে পারেন এবং মানুষদেরকে একটা কমফোর্ট জোনে রাখতে পারেন। হ্যাঁ, মেন্টালি। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন, আপনার প্রেজেন্টেশন নিয়ে কাজ করেন, কিভাবে কথা বলছেন, উচ্চারণ নিয়ে কাজ করেন, এগুলো যত ভালো হবে আপনি ওখানে তত এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাবেন। আর ওই একটা জায়গাতে আমি একদম আসলে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, আমরা অনেস্টলি এটা বলতে খুব আই রিয়েলি ডোন্ট নো মাচ অ্যাবাউট দ্যাট। আপনি অনলাইনে সার্চ করেন, আর যারা এই লাইনে কাজ করেন, একজন এয়ার হোস্টেস আপনি একটু খুঁজে বের করেন, আপনার নেটওয়ার্কে কাকে পান, ওনাকে জিজ্ঞেস করলে দেখবেন যে উনি আপনাকে একদম অ্যাকুরেট বলে দিতে পারবেন যে এখান থেকে এভাবে করো, দ্যাটস হাউ আই ডিড ইট এন্ড দিস ইজ হাউ ইউ উইল ডু ইট। থ্যাংক ইউ ভাইয়া। যদিও বা আসলে এই টপিকটা এইভাবে আলোচনা আসে না সাধারণত, মানে এয়ার হোস্টেস নিয়ে। তো উনি একজন মানে খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছেন এই পার্সপেক্টিভে, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেনে আছেন যে আয়ন তন্ময়,
how can I implement my ideas and turn it into a reality? দারুণ প্রশ্ন। আপনার আইডিয়াটাকে রিয়েলিটিতে আনতে গেলে প্রথম যেটা করবেন, আইডিয়াটা তো আপনার নিশ্চয়ই মাথায় মস্তিষ্কের মধ্যে আসতেছে, এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে আত্মাহিকে আপনি দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন, আমাদের দুইজনের যেহেতু দুইজন আলাদা মানুষ, দুইটা মাথা আছে। তো আমরা যখন কিছু কল্পনা করি, আত্মাহি যখন কল্পনা করছেন, উনি কি ওনার মাথার ভিতরে কল্পনা করছেন না কল্পনাটা মাথার বাইরে? ওনার চিন্তাটা কোন জায়গায় তৈরি হচ্ছে, নাকি এটা ব্রেনের মধ্যে যে নিউরনের সিগন্যাল গুলা যাচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়, শুধু ওই নেটওয়ার্কটার মধ্যেই ঘুরতেছে? সো এক এক ভাবে আপনি ভাবলে এক এক রকম অ্যান্সার আসবে। আপনি যদি বায়োলজির ভাষায় দেখেন তাহলে এটা আমাদের ব্রেনের যা সিগন্যালের খেলা। সো আপনার এই আইডিয়াটা, কিন্তু আমরা আইডিয়াটাকে অনেক ভালোবাসি। যেহেতু আপ্তাহি যদি একটা আইডিয়া দেন, আমি একটা আইডিয়া দিলাম, আপ্তাহির কাছে আপ্তাহির আইডিয়াটাই প্রথমে ভালো লাগবে, আমার কাছেও আমারটা ভালো লাগবে, যেহেতু এটা আমার নিজের, আমার মাথা থেকে বের হয়েছে। যদিও কোথায় মাথায় হলো, কোথা থেকে বের হচ্ছে, কোথায় ওই আইডিয়া, সবই তো আসলে এই চুলের নিচের এইটুকু একটা জায়গার মধ্যে। হ্যাঁ, সো কত 1.8 কেজি মনে হয় এরকম একটা ওজনের আমাদের জায়গা, যেটা আসলে শরীরে প্রচন্ড পরিমাণে এনার্জি নেয়। বাট দ্য পয়েন্ট দ্যাট আই এম মেকিং ইজ, আপনার আইডিয়াটা যখন আপনি লিখবেন তখন মানুষ দেখতে পারবে, তার আগ পর্যন্ত আইডিয়াটা ভাষা ভাষা। সো ফার্স্ট অফ অল রিয়েলিটিতে আনতে গেলে আপনি আগে লিখেন। আইডিয়াটা যখন লিখে ফেলবেন, আইডিয়াটা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এরপরে এটা নিয়ে আপনি আরো ডিটেইলে আসেন। এই আইডিয়াটাকে আপনার আইডিয়া, আমি যদি ধরে নিই আপনি সাপোজ আপনি রিসেন্টলি একটা দেখছিলাম যে সিলেট থেকে চা বানানো হয় এবং ফার্স্ট গ্রেড যে চা গুলো প্রিমিয়াম কোয়ালিটি, সেগুলো বাইরে এক্সপোর্ট হয়। আমাদের এখানে সিলেটে গেলে আপনি কিনতে পারবেন, বাট নর্মাল মার্কেটে এটা প্যাকেজড ওয়েতে বিক্রি হয় না। কাজী এন্ড কাজী বা কেউ কেউ হয়তো কিছু কিছু করছেন। সো একজনকে আমি চিনি এরকম, তৌসিফ নাম, সে ওখান থেকে নিয়ে এসে নিজে এখানে এসে সেল করে। সো এন্ড দেন হি ওয়াজ ডুইং গুড। তো এখন এই যে তার আইডিয়াটাকে রিয়েলিটিতে আনতে গেলে কি কি করা লাগবে, তো তার আইডিয়া ছিল যে আচ্ছা এটা করা যায়। দেন হি টক টু দ্য পিপল, দেন হি ফর্মুলেটেড আ প্ল্যান, হি ডিসকাসড উইথ আদার পিপল, এন্ড দ্যাটস হাউ হি ডিড ইট। সো আপনার যদি এখন ধরলাম যে আরো কমপ্লিকেটেড আইডিয়া, আপনি ব্লক চেইন নিয়ে কাজ করতে চান, তো আপনি ফার্স্টে লিখলেন যে আমি ব্লক চেইন নিয়ে এই পার্টিকুলার সিকিউরিটি সফটওয়্যারটা ডেভেলপ করতে চাই। সো তারপরে কাজ হচ্ছে আচ্ছা এটা কি আপনি নিজে পারেন কিনা, যদি নিজে না পারেন এটা কে পারে, তার কাছে যান, তার সাথে কথা বলেন, তাকে জিজ্ঞাসা করেন যে এটা করা পসিবল কিনা, এবং তারপর ওখান থেকে আপনি আরো আইডিয়া পাবেন। আর যদি এটাকে আপনি একটা স্টার্ট আপে রূপান্তরিত করতে চান, অনেকে ভাবে যে আমার আইডিয়াটা যদি আমি বলে দিই আরেকজনকে, সে নিয়ে নিবে, সে চুরি করবে। সো এই ক্ষেত্রে আপনি যদি নিজের আইডিয়া নিজে মেনটেন করতে চান, স্টিভ জবস এর কিন্তু কোনো টেকনিক্যাল ওরকম নলেজ ছিল না। ওনার ডিজাইন থিঙ্কিং খুব ভালো, উনি খুবই বুঝতে পারতেন ইউজার কি চায়, কিন্তু টেকনিক্যাল কাজটা স্টিভ ওয়াজনিয়াককে দিয়ে করাতেন। আর স্টিভ ওয়াজনিয়াক খুবই লয়াল একজন মানুষ। সো এটা স্টিভ জবস, উনি চালাক মানুষ, উনি বুঝছেন যে স্টিভ ওয়াজনিয়াক লয়াল, তাকে দিয়ে আমি সব টেকনিক্যাল কাজগুলো করাবো, আর আমি এখান থেকে আইডিয়া দিব, সেল করবো। সেরকম একটা পার্টনারশিপ যদি আপনার হয়ে যায় খুব ভালো। আর যদি না হয় তাহলে আপনার জন্য বিপদ। সো আপনি যে বিষয়ে স্টার্ট আপ দিবেন এই বিষয়ে আপনাকে জানতে হবে, নিজেকে কিছু পারতে হবে। আর যদি না পারেন, ওই বিষয়ে খুব পারে এবং খুব ট্রাস্টওয়ার্দি কেউ, তাকে রাখতে হবে। তখন আপনি আইডিয়া গুলোকে রিয়েলিটিতে আনতে পারবেন। সো স্টেপ ওয়াইজ বললে আইডিয়াটা লেখেন, আইডিয়াটা একটা টিমের সাথে শেয়ার করেন, বা আস্তে আস্তে একটা টিম ফর্ম করেন যারা এই আইডিয়াটাকে এক্সিকিউট করতে পারবে। এবং আমি তো আর আসলে এই এক কথা শেষ করতে পারবো না, আপনি এরকম মেন্টরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, তাদের থেকে আইডিয়া নিয়ে আপনার টিম সহ ওইটার উপরে কাজ করবেন, প্রেজেন্টেশন বানাবেন, মানুষকে এক্সপ্লেইন করবেন, দেখবেন যে কোন জায়গা থেকে অবজেকশন গুলো আসে, না না এই আইডিয়া ভালো না, কেন ভালো না, এটা এভাবে। আর আইডিয়াটা অ্যাপ্লাই করবেন, প্রোটোটাইপ করবেন। তো আমি এখানে একটা এক্সাম্পল দেই, আজকে করা হয়নি, আই গেস কন্টেন্টের সিরিয়াসনেস এন্ড আই রিয়েলি লাইক দ্য কোয়েশ্চেনস। সো যেটা হচ্ছে আমি মাঝে মাঝে ভয়েস ইম্পারসনেট করি, আমার সেশনে থাকে যে লাইক, if I wanna talk like Donald Trump, and Donald Trump would be taking this session, he would be talking in his own way. So that was how Donald Trump would be talking. So এটা আমার খুব ইচ্ছা ছিল যে আমি সেশনে করব আমার ট্রেনিং এ, বাট ট্রেনিং এটা করলে এই আইডিয়াটা রিয়েলিটিতে নিয়ে আসলে, আমি লিখছি ফার্স্টে, আমার একটা ডায়েরি আছে ওখানে আমি লিখি, সো যে আমি এটা করতে চাই। এন্ড দেন জড়তা কাজ করছে যে না এটা করলে মানুষজন হাসবে, বা আমার ট্রেনিংটাকে গুরুত্ব দিবে না, বা হয়তো ডিস্ট্রাক্টিং হতে পারে, এরকম বিষয়। বাট ইভেনচুয়ালি আমি করবো না এরকম করতে করতে একদিন জিত করে না করতে হবে, লেটস সি, এক্সপেরিমেন্টাল একটা কাজ করে দেখি।
তো ট্রেনিদেরকে বললাম যে আমি একটা এক্সপেরিমেন্ট করবো আপনাদের সাথে, এন্ড দেন দে এনজয়েড ইট সো মাচ যে এরপর থেকে আমি এটাকে একদম রেগুলার আমার ট্রেনিং এর মধ্যে নিয়ে আসলাম। এবং এখন আমার ট্রেনিংটা ওটার যে দেখেন হাহা রিয়াকশন আসতেছে, পিপল এনজয় দ্যাট এখন। আর মানে ইটস বেসিকলি, আমি যদি ভয় নিয়ে থাকতাম কাজটা কখনো না করতাম, আমি বুঝতাম না যেটা অনেক ইম্পর্টেন্ট। বাট এটা করার কারণে এখন আমি অনেক সেশনের মাঝখানে এরকম হঠাৎ করে চাইলে মজা করতে পারি, যে এই যেমন শাহরুখ খান তার ক্যারিয়ার শুধু হেই হেই আপনার হেই কেসে হো, সো তার তার ব্যাপারটা এরকম ছিল। সিলভেস্টার স্ট্যালোনে hey how you doing, everybody doing good here, what's up, so these things এই পুরো কনফিডেন্সটা বা এই পুরো প্ল্যানটা রিয়েলিটিতে আসলো বিকজ আই টেস্টেড ইট। সো আইডিয়াটাকে আপনি টেস্ট করবেন ছোট্ট ভাবে, হয়তো আপনি পুরো প্রোডাক্টটা বানাতে পারছেন, একটা ডেমো আপনি সার্চ করবেন র্যাপিড প্রোটোটাইপিং, এতটুকুই বলো, র্যাপিড প্রোটোটাইপিং সার্চ করলে অনেক কন্টেন্ট পাবেন। ওভাবে কাজ করলে পরে আপনি আইডিয়াকে রিয়েলিটিতে আনতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, আসলে অনেক ইন্টারেস্টিং একটা সেশন হচ্ছে, আসলে শেষ করার ইচ্ছাই হচ্ছে না, তারপরেও আসলে আমরা একদম শেষের পর্যায়ে আর কয়েকটা কোয়েশ্চেন নিব। সো এই আমাদের মাঝে একটি কোয়েশ্চেন আসছে, হারুনুর রশিদ কোয়েশ্চেনটি করেছেন, চাকরির ক্ষেত্রে প্রায় সব জায়গায় এক্সপেরিয়েন্স চায়, কিন্তু নতুনদের জন্য বিষয়টা তো একদম নতুন, সেক্ষেত্রে ইন্টার্নশিপ কতটা এফেক্ট করবে, এই জায়গাটা একটু ক্লিয়ার করেন। Yes, thank you, হারুন। খুবই খুবই বড় কোয়েশ্চেন, যে চাকরি চাইলে বলা হয় যে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, বাট ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে আমি কিভাবে 2 বছরের এক্সপিরিয়েন্স পাবো, কোথা থেকে? আর এই যে একটা মানে সমস্যা তৈরি হয়ে গেছে এখানে, হাউ ডু উই সলভ দ্যাট? সো এটাই আজকের কথায় শুরুতেও আসছিল, যে আপনার যখন এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, আপনার ভার্সিটি লাইফ শেষ, আর আপনার সুযোগ নেই নতুন করে করার, নাও ইউ আর অলরেডি ইন দ্য ফিল্ড, এবং আপনাকে বলা হচ্ছে এই বন্দুক কোথায়, আপনার বন্দুক নাই, ওটা আপনি এই বন্দুকটা জোগাড় করেন নাই। আর কোথাও চাকরি করতে গেলে বলে গ্রাজুয়েশন শেষ করো তারপরে আসো, না হলে আমি ফুল টাইম আর কেন দিব? সো ওই কোয়েশ্চেনটা উনি অলরেডি বলেই ফেলেছেন, আমি নামটা ভুলে গেলাম, হাসিব মনে হয়, বা যিনি করেছেন হারুন। সো তার যে পয়েন্টটা তার, সেটা উনি অলরেডি মেনশন করে দিয়েছেন, যে ইন্টার্নশিপ কতটা, ইন্টার্নশিপ পার্ট টাইম অপরচুনিটি, এগুলো আপনার হাতের নাগালে। এই যে আমি একটা স্টার্টআপ রান করি, আমার কাছে আমি যখন প্রথম শুরু করি আমার কোম্পানি, আমি চিন্তা করছি যে ফুল টাইমার যদি আমি নেই, এটা আমার জন্য ফাইন্যান্সিয়ালি হিউজ বার্ডেন, আমি ওই রিস্কে যাব না, যেহেতু আমার আইডিয়াটাও নতুন ছিল। সো আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম যে আই এম লুকিং ফর টিমমেটস, কারা কারা আমার সাথে কাজ করতে চায়। সো ওখান থেকে 18 জন কেম টু মাই অফিস, দে গেভ এন ইন্টারভিউ, ওখান থেকে আই রিক্রুটেড পিপল, এবং তারা সবাই তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো দ্যাটস দ্য টিম আই ইনিশিয়ালি স্টার্টেড উইথ, এবং তাদেরকে নিয়ে আমি প্রোডাক্ট তৈরি করে আমি আমার মেন্টরের কাছে গেলাম, মেন্টরকে দেখালাম, উনি বললেন যে হ্যাঁ এটাকে একটু আর ঠিক করো, প্রোডাক্টটা মার্কেটের জন্য এইভাবে রেডি করতে হবে, ওগুলোর উপরে ফিডব্যাক নিয়ে কাজ করে দেন আই লঞ্চড মাই প্রোডাক্টস। সো এই যে যারা জয়েন করলেন, তারা এখন তাদের সিভিতে লিখতে পারেন যে আমি স্মার্টিফায়ার একাডেমিতে 3 মাস এটা করেছি, সোহান ভাইয়ের কাছ থেকে ওটা শিখছি, সেটা শিখছি। তাদের কিন্তু একটা 3 মাসের এক্সপিরিয়েন্স ওখানে হয়ে গেল। আবার অনেকে ওই 3 মাসে এত ভালো পারফর্ম করলো যে তাদেরকে আমি অফার করলাম যে ওয়াই ডোন্ট ইউ ওয়ার্ক ফর 6 more months উইথ মি, এবং তাদের মধ্যে একজনের দেখা গেল গ্রাজুয়েশন শেষ, ফর্মাল ইন্টার্নশিপ করতে হবে, আমি বললাম তাহলে আমার এখানেই করেন। সো আমার এখানেই করলো, দেন হি ওয়াজ সো গুড, আমি বললাম ওয়াই ডোন্ট ইউ ওয়ার্ক ফর মি, and then he started working for me and he's still working with me. So এখনো খুবই ভ্যালুড একজন টিমমেট আমার হাসান। সো এরকম বিষয়গুলোই হয় যারা ভালো পারফর্ম করেন, এবং যারা মোটামুটিও করছেন তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়েছি, তারাও বলতে পারবেন যে আমি এই কাজটা অ্যাটলিস্ট কেন তারা পরবর্তীতে নেক্সট অফারটা পান নাই সেটাও তারা জানেন, দ্যাটস আ ফিডব্যাক ফর देमसेल्व्स। সো দেখেন যে একটা ইন্টার্নশিপ কিভাবে পার্ট টাইম থেকে কিভাবে ফুল টাইম জব হয়ে যেতে পারে। আর এই যে অনেকে ভাবেন যে আমার কাছে এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে, সবসময় কিন্তু কোম্পানি এটাও চায় না যে আপনি ওই ফিল্ডে এক্সপার্ট হন। কোম্পানি যে জানতে চায় যে ভাই তুমি কি কোম্পানির কালচারটা বুঝো কিনা, তোমাকে যখন একটা কাজ দেওয়া হয় এটা যে একটা সময়ের মধ্যে শেষ করে দিতে হবে, এটা তোমার মাথায় ঢুকছে কিনা, কারণ অনেকের মাথায় সেটাও ঢুকে নাই। এইখানেই ওই যে শুরুতে একজন আপু একটা কমেন্ট করছিলেন যে ভার্সিটিতে কি শিখায় আর কোম্পানিতে কি হয়। সো এইখানে একটা খুব সমস্যা যে ভার্সিটিতে আমাদের কুইজ, আমাদের অ্যাসাইনমেন্ট, আমাদের মিড টার্ম, ফাইনাল সবকিছু কিন্তু একটা ডেডলাইন দিয়ে নেওয়া হচ্ছে, তারপরেও
আমরা কোম্পানিতে ঢোকার পরে মনে করি যে আমাকে যখন একটা প্রেজেন্টেশন বানাতে হচ্ছে বা একটা মেইল লিখতে হচ্ছে বা একটা মিটিং মিনিট নিতে হচ্ছে, এটা মনে হয় আমি 2 দিন পরে দিলেও হবে। বাট ইউ হ্যাভ টু আস্ক যেটা আমি কখন মানে কোন সময়ের মধ্যে দিব। এবং কারো ভুল হয়ে গেল, বস একটু বললো যে এটা ভালো হয়নি, কি করছেন এটা, মন খারাপ, ডেস্কে এসে আর কাজ করতে ইচ্ছা করতেছে না। সো এই সিচুয়েশন গুলা কেউ যখন ভার্সিটির সময় পার্ট টাইম বা ইন্টার্নশিপে থ্রুতে চলে যায়, তার ওই গ্রুমিংটা হয়ে যায়, তার মন খারাপটা আগেই হয়ে গেছে বা তার সে আগে থেকে দেখে অনেক কিছু বুঝে ফেলছে। সো এই কারণে এক্সপেরিয়েন্স অ্যাবসলিউটলি এই ইউজ টু হওয়াটাই দরকার, তাহলে কোম্পানির সময় নষ্ট হচ্ছে না। রিমেম্বার আমি শুরুতে বলছিলাম যে আমাদের তো কোম্পানি তখনই নেয় যখন তার টাকা আরো বানাতে হবে বা তার একটা প্রসেস ম্যানেজ করতে হবে। সো ওইটা যে করতে পারে, যে ওই কাজটা বা ওই রিলেটেড কাজ করে আসছে, সে নিশ্চয়ই আর একটু চালু, তাকে আমার 2টা কথা কম বলতে হবে, তার মানে আমি ওই 2টা কথা কম বলার টাইমটা আমার অফিসে অন্য কিছু দিতে পারবো বা আমার বাসার কাজে দিতে পারবো। দ্যাটস হাউ এভরিওয়ানস থিংকিং, রাইট? আমরা তো একটা টিম এই জন্যই কাজ করে, যাতে করে সবার লাইফটা ইজিয়ার হয়। সো এই কারণে পার্ট টাইম ইন্টার্নশিপ, গো ফর ইট। এবং হয়তো আপনি পাচ্ছেন না, আপনার পরিচিত স্টার্ট আপ চালান, তাকে বলেন যে ভাইয়া আমি এই কাজটা করতে পারি, আপনার কোম্পানিতে আমি এই জায়গাতে মনে হচ্ছে কিছু করতে পারি, আমি একটা স্যাম্পল পাঠাচ্ছি, আমাকে একটু দেখেন যে কোথাও দেওয়া যায় কিনা, বা এই ধরনের কাজ থাকলে আমাকে জানাতে পারেন। হি উইল অ্যাপ্রিসিয়েট ইট, শি উইল অ্যাপ্রিসিয়েট ইট আ লট, ট্রাস্ট মি। এবং আমরা যখন প্রেজেন্টেশন এর কোনো কাজ পারা কাউকে পাই, বা কেউ গ্রাফিক ডিজাইনিং বিশেষ করে এখন খুবই ডিমান্ড, আপনারা যদি ফটোশপ ইলাস্ট্রেটর একটু শিখে নেন, কিভাবে কন্টেন্ট সুন্দর করে বানাতে হয় ফেসবুকের জন্য, আপনি ডেফিনেটলি কোনো কোম্পানিতে ছোটখাটো কিছু হলেও কাজ পাবেন। ওইটাও আপনি এক্সপিরিয়েন্সে আনতে পারবেন। That's the thing, it's very very important, আপনি চাকরির ক্ষেত্রে অনেক এগিয়ে যাবেন। ভাইয়া ইন্টার্নশিপের কথা যেহেতু আসলো, অনেক সময় থাকে যে অনেক অর্গানাইজেশন লাইক ইউনিসেফ, হু, তারপরে হচ্ছে ইউএন এর যে পার্ট গুলো আছে, এনারা হচ্ছে ইন্টার্ন অফার করেন। সেক্ষেত্রে এইগুলা কিভাবে পাওয়া যাবে বা এই ইন্টার্ন গুলা কিভাবে আসলে যে কোনো চাকরি, যে কোনো ইন্টার্নশিপে আমি জেনেরিক একটা অ্যান্সার দিব। জেনেরিক কারণ হচ্ছে এটা সব জায়গায় খাটবে, এরকম একটা, এটা দিস ইজ দ্যাট ওয়ান শু দ্যাট ফিটস অল। যদিও থাকে বেশিরভাগ সময় আমরা বলি যে ওয়ান শু ডাজন্ট ফিট অল, বাট এটা দিস ইজ দ্যাট ওয়ান শু দ্যাট উইল ফিট অল। সেটা হচ্ছে যে আপনার নেটওয়ার্ক, আপনি যে চাকরি চাচ্ছেন, আপনি যে ইন্টার্নশিপ চাচ্ছেন, এটা মানুষকে জানানো, এবং ওই মানুষ যেমন ইউএনএ কাজ পান, তাহলে ইউএনএ অলরেডি কাজ করেন এরকম মানুষদের সংস্পর্শে থাকেন, তাদের হেল্প করেন। Your network is your network. Your network will bring your network. So your network must be maintained very carefully. So আপনি এখন থেকে এই যে পার্সোনাল ব্র্যান্ডিং এবং নেটওয়ার্কিং, আপনি যে জায়গায় কাজ করতে চান ওই জায়গার মানুষগুলোর সাথে যোগাযোগ রাখেন, তাদেরকে সময় দেন, তাদেরকে হেল্প করেন, যাতে করে তারা যখন তার কোম্পানিতে একটা ওপেনিং হয় বা তার ইন্ডাস্ট্রিতে একটা ভালো পজিশন পাচ্ছেন, তারা আপনাকে মেইল করবেন, তারা আপনাকে ইনবক্সে এই ছোট ভাই, এই ছোট আপু, তুমি এই জায়গায় ইয়া করো, তুমি এখানে অ্যাপ্লাই করো, আমার কোম্পানিতে যাও। এভাবে অনেক রিক্রুটমেন্ট হয়, এবং এটা আই উড সে দিস ইজ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ। কারণ আপনি একটা রেকমেন্ডেড ভাবে ওখানে যান, এবং আপনি কাজটা লঞ্চ হওয়ার সাথে সাথেই, বিশেষ করে ইন্টারনাল অফিসে যখন কেউ জানে, সে তো ইমিডিয়েটলি বা বলে দেয় যে 2 দিন পরে একটা সার্কুলার আসবে, সিভিটিভি রেডি করো, ঠিক আছে? সো দিস ইজ হাউ থিংস ওয়ার্ক আউট। আর আরেকটা বিষয় যেটা, আপনি পত্রিকায়, তারপরে আপনি ওই নেটওয়ার্ক গুলায় থাকবেন, জবস ফর এনএসইউআরস এর মতো গ্রুপ আছে ফেসবুকে, এই গ্রুপ গুলাতে থাকবেন, এখান থেকে ইনফরমেশন পাবেন, লিঙ্কডইনে রেগুলার ঢুকে দেখবেন। সো ওইখানে কিছুটা ম্যানুয়ালি আপনাকে নিজেও এফোর্ট দিতে হবে, বাট নেটওয়ার্কিং, হ্যাঁ, নেটওয়ার্কিং আপনাকে প্রচন্ড রকমের হেল্প করতে পারে এই জায়গাগুলোতে, বিশেষ করে রেয়ার অর্গানাইজেশন। এখানে একটা কোয়েশ্চেন একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে অনেকে আছে লিঙ্কডইনে লাইক সিভি আপডেট করে রাখেন বা হচ্ছে বিভিন্ন সার্টিফিকেটস আপডেট করে রাখেন। সো সেক্ষেত্রে কি জব পাওয়াটা কোয়াইট ইজি হয় অ্যাপ্লাই করার পরে, যদি লিঙ্কডইন প্রোফাইল অ্যাড করা হয় বা রেফার করা হয়? লিঙ্কডইন প্রোফাইলটা যত প্রফেশনাল হবে, একটা জিনিস জেনে রাখেন যে এইচআররা এখন আপনার ফেসবুক এবং আপনার লিঙ্কডইনটা দেখবেন। যদি আপনার পোস্টটা একটু ভালো, কোনো পোস্ট মানে আপনার চাকরির অ্যাপ্লিকেশনটা একটা ভালো পোস্টের জন্য হয়, আপনাকে একটু ফিল্টার করা হবে। আপনি ফেসবুকে কি শেয়ার করেন, আপনি উল্টাপাল্টা কমেন্ট করেন কিনা, আপনি চিকন পিনের চার্জার খুঁজেন কিনা, বা আপনি মানে র বা খুবই বালগার মিম বা বালগার কোনো নেশনকে অফেন্ড করেন কিনা, কারণ ছাড়া মানুষজনকে হেয় করেন কিনা, এগুলো যদি করেন, বা ইভেন আপনি হয়তো আপনার ক্লাবের প্রেসিডেন্টকে নিয়ে একটা বাজে কথা লিখলেন, লিখে একটা স্ট্যাটাস দিলেন যে ও একটা এই সেই হ্যান, সো কোম্পানি কি বুঝবে যে একে যদি আমি নেই
এবং আমার কোম্পানিতে যদি ওর সাথে কোনো ইস্যু হয় ও এরকম একটা কাজ করতে পারে। সো ইমোশনালি স্টেবল না, ইমোশনাল ইন্টেলিজেন্স কম, তার মানে আমি তাকে নিব। সো এভাবেই তারা ডিরাইভ করেন। সো আপনার লিঙ্কডইনটা যত ক্লিন, আপনার ইমপ্রেশনটা ভালো হবে, চাকরি ইমিডিয়েটলি এনে দিবে না, বাট চাকরিতে আপনি একটা এজ পাবেন। আর সার্টিফিকেট থাকা মানেই যে হয়ে গেল তা না, সার্টিফিকেট ভ্যালু দিবে, বাট আপনাকে কোয়েশ্চেন করা হবে। ওয়ান্স এগেইন আমি বললাম যে ঝাড়ু দিচ্ছেন, আপনার সার্টিফিকেটে লেখা যে আপনি ঝাড়ু দিতে পারেন, আচ্ছা আপনি কি শিখছেন ঝাড়ু দেওয়ার ব্যাপারে, তখন কিন্তু আপনাকে ডিফেন্ড করতে হবে। আপনি যখন আমি শিখছি যে বৃষ্টি পড়লে ঝাড়ুটা বাইট করতে হবে, তখন বোঝা যাচ্ছে যে আপনি আসলে শিখেন নাই, আপনার কোর্সটা থেকে বেশি কিছু বলতে পারছেন। এক্সপেরিয়েন্স অ্যাকচুয়ালি না। হ্যাঁ, আপনার লার্নিংটা অ্যাটলিস্ট হয়তো এক্সপেরিয়েন্স করতে পারেননি, বাট আপনি ওখান থেকে 3টা টপিক বলতে পারলেন যে এটা শিখছি, এটা শিখছি, এটা শিখছি। ওকে, হ্যাঁ, তার মানে সার্টিফিকেটটার সময়, কারণ অনলাইনের যেই সার্টিফিকেট মানে জাস্ট যদি আমি ফরওয়ার্ড করে কোন রকম টেনে টুনে দেখি এবং তারপর যদি কোন রকম কুইজ টুইজ একটা মানে পাস করে গেলাম, বা ফ্রেন্ডরা মিলে একসাথে নকল করে পাস করলাম, অনেকেই করেন কিন্তু রিয়েলিটি, তো তারা মনে করছে হ্যাঁ সার্টিফিকেট তো আছে দিয়ে দিলাম, বাট আপনার 5টা সার্টিফিকেট, আপনি 4টা সার্টিফিকেটের কোনো মানে পয়েন্টের অ্যান্সারই বলতে পারলেন না, তার মানে হচ্ছে যে আপনার আরো বড় প্রবলেম। আপনি হয়তো মিটিং এ বসে থাকবেন এবং আপনি কোনো কথাই শুনতেছেন না, আপনি নিজের মাথায় ঘুরতেছেন। ভাইয়া সেক্ষেত্রে একটা জিনিস, যেমন যখন আমরা বাইরের বাংলাদেশের বাইরে অনেকে, যেমন আমাদের নর্থ সাউথ থেকেই অনেকে অলরেডি গুগলে আছেন বা এরকম অনেক বাইরের কোম্পানিগুলোতে জব করছেন। সো নর্থ সাউথ না, সারা বাংলাদেশের সব ভার্সিটি থেকেই যাচ্ছেন। তো এইটার ক্ষেত্রে একজন ফ্রেশ গ্রাজুয়েট লাইক আন্ডার গ্রেড পাস করার পরে বাইরের জবগুলো কিভাবে আসলে অ্যাচিভ করা যায়, বা বিভাগ মানে বাইরের জবগুলো সম্পর্কে কিভাবে আইডিয়া রাখা যায় যে আসলে তারা এভাবে হায়ার করছেন। যেমন আমার সিভিল ডিপার্টমেন্টের কথা বলি, আমি সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। সো বাইরে যদি বাইরের কোনো কোম্পানি, বড় বড় কোম্পানি যারা আছেন, কনস্ট্রাকশন কোম্পানি, এই কোম্পানিগুলোর সাথে কমিউনিকেট কিভাবে করা যেতে পারে বা কিভাবে করাটা হেল্পফুল? যেহেতু আমি এই ক্যারিয়ারের না, সো এক্সাক্ট ট্র্যাকটা আমি যেভাবে দেখেছি সেভাবে বলতে পারবো, বাট আমি ইন জেনারেল বললাম আসলে, সিভিল মানে আমি আসলে স্পেসিফিক সিভিল নিয়ে বলি নাই, বাট আমি আসলে ইন জেনারেল how to work in a foreign company and get the job from Bangladesh. So আমার ফ্রেন্ড গুগলে জব করে, আমার একজন পরিচিত অ্যাপলে জব করেন, আমার একজন ফ্রেন্ড সিভিল ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাশ করে, খুবই ক্লোজ ফ্রেন্ড, তার বাসায়ও আমি গেছি, তো মানে ইউএসএ তেই। সো সে আছে হচ্ছে ইসেরই এই ইন্টারটেক, আপনাদের এখানকার বড় একটা কোম্পানি আপনাদের ফিল্ড। সো ইউএসএ তে আছে, প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছে। সো ওরা কিভাবে করলো, ইন মোস্ট কেসেস দ্য স্যাড থিং ইজ যারা বাইরের একটা ডিগ্রি নিয়ে তারপর ওইখান থেকে গেছেন, বিকজ বাইরের অনেকগুলো কোম্পানি আমাদের কোয়ালিফিকেশন গুলাকে অতটা মানে আমাদের অনেকগুলো ভার্সিটি সার্টিফিকেট খুব একটা সিরিয়াস ভ্যালু করে, বাট দেয়ার আর এক্সেপশনস। কারা? যারা দেখাতে পারেন যে তারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন, করে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু নিয়মিত হয়ে গেছে, আসতেছেন নিয়মিত, এবং তাদের ফ্যাকাল্টিরা তাদের ব্যাপারে খুব চমৎকার লেভেলের রেকমেন্ডেশন লেটার লিখে দিচ্ছেন, এবং তারা ইন্টারভিউ বোর্ডে নিজেকে সুন্দরভাবে ডিফেন্ড করতে পারেন। এমন না যে এই যে আমি হাত পা নাড়া এক্সপ্রেশন দিয়ে খুব কথা বলতেছি, নট দ্যাট, বাট লাইক দ্য আনসার দ্যাট দ্য পিপল আর লুকিং ফর। ওই একই খেলা, যে ওই ও ডলারে কামাতে চায়, বিদেশে যে আছে সে ডলারে ইনকাম করে, তার একজনকে দরকার যে ওর জন্য আরো বেশি ডলার আর্ন করবে। সো সে যদি আমার আমেরিকান রবার্ট জো বা মাইকেলের চাইতে, টম ডিক এন্ড হ্যারির চাইতে এই বাঙালি ছেলেটা মনে হচ্ছে ভালো পারবে, সো সে বাঙালি ছেলেটাকে নিয়ে নেবে। সো দে উইল ডু আ ভিডিও ইন্টারভিউ এন্ড দেন তারপরে হয়তো ওখানে নিয়ে আরো কিছু ইন্টারভিউ করে করে তারপরে হায়ার করে, রিক্রুট করে। সো দ্য মোস্ট পপুলার ট্র্যাক অ্যাকচুয়ালি ডু আ মাস্টার্স ফ্রম অ্যাব্রড, অর পারলে আন্ডারগ্রেডটাই অ্যাব্রড থেকে করে তারপরে যাওয়া, আর না হলে হ্যাভ অ্যান এক্সিলেন্ট ট্র্যাক রেকর্ড এন্ড নো অ্যাবাউট ইয়োর প্রফেশন। কারণ আমাদের দেশে হয়তো আমরা যেটা যেটা মানে ওভারলুক করে যাই যে না সার্টিফিকেট আছে আছে হয়ে যাবে, বাট বাইরের ক্ষেত্রে দে উইল লুক ইট, যেহেতু বাইরে থেকে একজনকে আপনাকে নিতে হলে আপনাকে ওদের অনেক প্রসেসিং এর কাজ আছে, আপনার পেপার, আপনার পাসপোর্টের জন্য ওনাদের সবকিছু দিতে হবে, ভিসার জন্য পেপার দিতে হবে, এগুলো নিয়ে তারপর ওখানে আপনার পারমিট লাগবে রেসিডেন্স থাকার জন্য, ওয়ার্ক পারমিট করতে হবে। আপনার জন্য এত পেইন উনি কেন নিবে? সো উনি তখনই নিবে যখন আপনি তাকে ওই পরিমাণ ভ্যালু দিতে পারছেন। হ্যাঁ,
এবং ওইটা আপনার ইন্টারভিউতেও ফেস করতে হবে। এখান থেকেই ইন্টারভিউতে অনেক কিছু ঠিক মতো অ্যান্সার দিতে হবে, কোয়ান্টিটেটিভ এক্সাম দিতে হতে পারে, সবকিছুর পরে তারপরে দে উইল ডিসাইড। সো ইটস আ টাফ রুট আর কি। আমি কিছু মানুষকে দেখেছি, মোস্টলি প্রোগ্রামার, যারা এইভাবে দেশে কাজ করতেন, দেশেও ভালো কাজ করতেন, পরে বাইরে চলে গেছেন। আর আরেকটা হচ্ছে যে পিআর নেন, কানাডা পিআর নিয়ে পরে কানাডা ওখানে গিয়ে তারপর ওখানে একটা চাকরি ম্যানেজ করলো, সেটাও প্রোগ্রামার। হ্যাঁ হ্যাঁ মনে হয় না, এটাই অনেক কিছু বললাম, মনে হলো যে শেষ পর্যায়ে চলে এসেছে। শেষ বলতে গেলে আসলে এটা এমন একটা টপিক যে আসলে শেষ করার মতো কোনো পয়েন্ট নেই যে এখানে শেষ করব, কারণ লটস অফ কোয়েশ্চেন্স, লটস অফ মানে রিভিউ বা অনেক কিছু থেকে যায়, অনেক কোয়েরিজ থেকে যায়, আসলে এটা শেষ হওয়ার মতো একটা বিষয় না। তবু যেহেতু আমরা জব নিয়ে কথা বলছি, সো একটা কোয়েশ্চেন আসছেন, সেটা কোয়েশ্চেনটি করেছেন ফাইজা ইসলাম। How can I negotiate the salary of my first job? বাহ, এই টপিকটার উপরেই একটা কোয়েশ্চেন। হ্যাঁ, আমাদের এটার জন্য আসলে আলাদা একটা সেশনই আছে আমার, পুরো 1 ঘন্টা অনলাইনে। সো ভালো হতো যদি ওইটা আমি দিতে পারতাম। আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, স্মার্টিফায়ার একাডেমি ফাইট ক্লাব। ওখানে গেলে আপনি গ্রুপে ঢুকলে নিউ ইন গ্রুপ নামে একটা পোস্ট পাবেন। ওই পোস্টে গেলে আমাদের একটা এক্সেল শিটে সব ট্রেনিং গুলো দেয়া আছে, সবগুলো ট্রেনিং। সো ওখান থেকে আপনি ট্রেনিং এর ডিটেল জানতে পারবেন। এখন এতটুকু জানবেন যে আপনি নেগোসিয়েশন যদি গিয়ে না করেন তাহলে আপনার জন্য অনেক লস, এবং যারা এক কথায় স্যালারিতে রাজি হয়ে যান তার মানে হচ্ছে আপনি স্যালারিতে ঠকে গেছেন। মানে আপনাকে বলা হলো 40,000, আপনি বলেন হ্যাঁ আমি 40,000ই করবো, তার মানে অ্যাকচুয়ালি আপনি 50 পাইতে পারতেন বা 55 পাইতে পারতেন। সো নেগোসিয়েট করবেন, আপনারা সবাই নেগোসিয়েটের চেষ্টা করবেন, অ্যাটলিস্ট বলবেন যে আরেকটু কি বাড়ানো যায় ইনিশিয়াল অফারটা চাইতে। আর কিভাবে করবেন সংক্ষিপ্ত আকারে বলি, আপনি কি কি করতে পারবেন এটা আগে মনে করাবেন, যে দেখেন আমি তো এটা পারি, এটা পারি, এটা পারি। সো আপনার কোম্পানিতে গেলে আমি এই জায়গায় হেল্প করতে পারবো, ওই জায়গায় ইমপ্রুভ করতে পারবো, এই জায়গায় করতে পারবো। তো এই স্যালারিটা যদি আপনি আমাকে আরেকটু বাড়িয়ে এত থেকে এত একটা রেঞ্জ, এবং এই যে রেঞ্জ বলবেন আপনাকে ওই লোয়েস্ট ভ্যালুটাই দেয়া হবে তখন। যে আপনি যদি বলেন আমাকে 40 থেকে বাড়ায় যদি একটু 50 বা 60 এর মধ্যে দেন, আপনাকে তখন 50ই লক করতে চান। আপনি এই জন্য ওইটাকে একটু বাড়ায় রাখবেন, যে মানে যেটা আপনার এক্সপেকটেশন ওই দ্যাট উড বি অ্যাট লিস্ট দ্য লোয়েস্ট থিং। বা তার চেয়ে একটু বাড়ায় বলতে পারেন যে না 50, আপনি হয়তো 48 ভাবছিলেন, তো আপনি বলবেন যে আমি 50 থেকে 60 এক্সপেক্ট করতেছি। সো ওই এই হচ্ছে ইনিশিয়াল বিষয়গুলো। আর স্যালারির একটা ম্যাথ আছে, ওটা এক্সপ্লেন করতে গেলে অনেক টাইম লাগবে, বাট আমাদের ওই কন্টেন্টটার মধ্যে ওই ভিডিও 1 ঘন্টার একটা ট্রেনিং আছে, ওইটার মধ্যে আপনি পুরো ভিডিওটাতেই পাবেন যে ম্যাথ কিভাবে করবেন, এবং ওই ম্যাথটা থেকে কিভাবে আপনি, মানে ইটস এ ইন্টারেস্টিং থিং যে আপনার বছরের পুরো বেতন, আপনার ইয়ারলি যে বোনাস, ঈদের বোনাস গুলো আপনি পাবেন, আপনার কোনো মেডিকেল বেনিফিট পাবেন কিনা, আপনি অন্য কোনো ধরনের গ্র্যাচুইটি বা কোনো প্রভিডেন্ট ফান্ডের সুযোগ পরবর্তীতে থাকবে কিনা, এই সব কিছু হিসেব করে আসলে একটা টোটাল কোম্পানির প্যাকেজকে জাজ করা হয়, যেটা হয়তো আপনারা অনেকে ইয়াং দেখে জানতেন না, আমিও জানতাম না, আমি তো জয়েন করে ফেলছি। বাট নাও আই নো যে আচ্ছা আমি আরো অনেক কিছু করতে পারতাম ওই সময়টাতে। সো ওই ট্রেনিংটাতে গেলে আরো ডিটেইলে জানতে পারবেন। স্যালারি ম্যাথ অবশ্যই করে যাবেন যে আপনি কতটুকু পাওয়ার দিবেন। আর আপনি ডেফিনেটলি একটু রিসার্চ করে যাবেন যে ওই পোস্টের জন্য বাকিরা কত পান ওই কোম্পানিতে, এবং ইন্ডাস্ট্রিতে কেমন দেয়া হয়। সো ওইটার নিচে কখনোই যাবেন না। এটা তাহলে মনে হয় যে আপনি আপনার কোয়ালিটি নিয়ে কনফিডেন্ট না, বা আপনি আসলে জানেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আমাদের সেশনের একদম লাস্ট কোয়েশ্চেন, আসলে এই কোয়েশ্চেনের রিকোয়েস্ট অনেকবার আসছে, দ্যাটস আসলে কোয়েশ্চেনটা করা, এরকম টাইপের কোয়েশ্চেন। সো নাজমুল লিমা কোয়েশ্চেনটা করেছেন যে একজন এইচআর গ্র্যাজুয়েটের এন্ট্রি লেভেলে কি কি স্কিল থাকা দরকার? থ্যাংক ইউ ফর দিস কোয়েশ্চেন। আমি মনীষাকে দেখতে পাচ্ছি আমাদের ট্রেনিং এ, ওয়াইপিএস ট্রেনিং এ পার্টিসিপেন্ট। ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য স্যালারি ম্যাথ। ইয়া, স্যালারি ম্যাথ ক্যান ডেফিনেটলি ইমপ্রুভ ইওর ব্যাংক ব্যালেন্স, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো যেটা কোয়েশ্চেনটা আমি অ্যান্সার দিচ্ছি, আরেকটা মজার জিনিস বলি যে ক্যারিয়ার নিয়ে কথা বলছি, আসলে অনেক কিছু রিলেট করতে পারছি, বিকজ আমাদের একই সাথে আমাদের বাই দ্য ওয়ে আমাদের স্মার্টিফাই একাডেমি পেজ থেকেও আমাদের গ্রুপের লিংকটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, পিপল ইউ ক্যান জয়েন দেয়ার। আর আমি একটা বই লিখছি যেটা খুব শীঘ্রই লঞ্চ হবে, সেটাও ক্যারিয়ার নিয়েই, যে স্মার্ট ক্যারিয়ার কিভাবে গড়ে তোলা যায়,
সেটার উপরে একটা বই লিখছি, যেখানে এই সবগুলা চ্যাপ্টার আমরা আজকে যা যা নিয়ে কথা বললাম এবং এর বাইরেও সিভি রাইটিং, ইন্টারভিউ টিপস, স্যালারি নেগোসিয়েশন, ক্যারিয়ার প্ল্যানিং, তারপর গ্রোথ মাইন্ডসেট। ফার্স্ট যেটা দিয়ে আমরা স্টার্ট করলাম, আমাদের আজকে প্রথম কোয়েশ্চেনও, প্রথম দিকে একটা কোয়েশ্চেন ছিল ম্যাথে আমি দুর্বল। সো দুর্বল মনে করার কারণে গ্রোথ মাইন্ডসেট দিয়ে জিনিসটাকে ওভারকাম করতে হবে। সো বইটা আসলে আশা করি তখন বইটা নিয়ে কথা বলার জন্য আবারও আমরা লেটার গ্রেডে আসতে পারবো এবং বিষয়টা নিয়ে আমরা আবার আলোচনা করতে পারবো। ইনশাআল্লাহ, শিওর ভাইয়া, শিওর। অনেক মজার মজার মডেল আছে, এখনো শেষ হয়নি, তাই দেখাতে পারছি না। ইটস ভেরি ভেরি উই ওয়ার্ক রিয়েলি হার্ড। আশা করি এটা মানুষের ভালো লাগবে। সো আমি কোয়েশ্চেনটাতে আসি, এইচআর গ্রাজুয়েটদের কি করা দরকার? এইচআর দের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আছে। ফার্স্ট অফ অল, একজন এইচআর এর পিপল পারসন হওয়া দরকার। এইচআর কে মানুষ বুঝতে হয়, মানুষের রিক্রুটমেন্টে কাজ করতে হয়, তাকে ডিসিপ্লিনড হতে হয়, তাকে ঠিক সময়ে অ্যাটেন্ডেন্স ম্যানেজ করা, ঠিক সময়ে পেরোল ম্যানেজ করা, এই কাজগুলো করতে হবে। সেগুলো ফিউচারে আপনাকে করতে হবে, বাট ইনিশিয়ালি আপনাকে ডিসিপ্লিনটা দেখাতে হবে। পেপার ওয়ার্কে ভয় পেলে হবে না। পেপার ওয়ার্ক কাজ করা, এক্সেল, মাইক্রোসফট এক্সেলে কাজ করা বা ওয়ার্ডে অনেক কিছু টাইপ করা, এই এই সফটওয়্যার গুলো আপনার লাইফে খুব রেগুলার আসবে, বা আপনার অনেক কম্পিউটারে, সরি, অনেক কোম্পানিতে আপনি ইয়ে পাবেন, এইচআর সফটওয়্যার পাবেন। সো ওই এইচআর সফটওয়্যার গুলো থেকে আপনাকে শিখে তারপরে অনেক কিছু করতে হবে। এই এইচআরআইএস বলা হয়, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সফটওয়্যার। সো ওইটার ব্যাপারে আপনি যখন জানবেন, তখন আপনার জন্য ক্যারিয়ারটা আরো স্মুথ হবে। এবং কিভাবে মানুষের সাথে কথা বলছেন, মানুষের মনের ভাবটা বোঝা, এগুলা আপনার এই যে সফট স্কিলের জায়গাটা এইচআর দের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এইচআর এর একটা, এই ফিল্ডের একটা বৈশিষ্ট্য, যেখানে অনেক সার্টিফিকেশন অপশন আছে, পোস্ট গ্রাজুয়েট আছে, পিজিডি এইচআরএম বলা হয়, তারপরে সোসাইটি অফ হিউম্যান রিসোর্স প্রফেশনালস এর তাদের সার্টিফাইড প্রফেশনাল কোর্স আছে, তাদের সিনিয়র সার্টিফাইড প্রফেশনাল কোর্স আছে। এগুলো করলে আপনি ক্যারিয়ারে আরো এগিয়ে যেতে পারবেন। তো ওগুলা শুরুতে আপনার এখন করা লাগবে না। আপনি আপাতত নিজের পিপল স্কিলের উপর কাজ করেন, নিজের টেকনিক্যাল মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো ইউজ করার ক্ষেত্রে যাতে কোনো জড়তা না থাকে সেগুলো ঠিক করে ফেলেন। আর মানুষকে বোঝার চেষ্টা করেন, ইমোশনাল ইন্টেলিজেন্সটার উপরে কাজ করেন। আপনার শুরুর জার্নিটা ভালোই থাকবে। আর ডিসিপ্লিন, এটা আমি বলবো যে খুব মানুষজন অ্যাপ্রিসিয়েট করেন এইচআর দের কাছ থেকে, কারণ এইচআররা একটা কোম্পানিকে বলা যায় ম্যানেজ করে ধরে রাখেন। লাইক একটা ফুটবল টিমের ক্ষেত্রে আমি হয়তো মিডফিল্ডের কথাই বলবো, যে যাকে উপর নিচে এসে অনেক কিছু করতে হয়। মিডফিল্ডের একটা জায়গার অংশ তারাই রোল প্লে করে। তাদের সাথে সবারই ইন্টারাকশন হয় ঘুরে ফিরে। সো দে হ্যাভ টু রিয়েলি লুক আউট ফর দ্য টিম ফ্রম মেনি ডিফারেন্ট অ্যাঙ্গেলস। আর টিমের গ্রোথ হচ্ছে কিনা, টিমের লার্নিং এন্ড ডেভেলপমেন্ট কেমন হচ্ছে, এই বিষয়গুলো খেয়াল রাখার জন্যও তাদেরকে কিন্তু ডিসিপ্লিন হতে হয় এবং রেগুলারলি চেক করতে হয়। সো টাইম ম্যানেজমেন্টও একটা ইম্পর্টেন্ট বিষয়। সো এই বিষয়গুলো ঠিকঠাক রাখলে আপনি বেশ ভালো করতে পারবেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন ভাইয়া। আসলে আপনি আপনার একাডেমি ইভেন্ট সবকিছু নিয়ে ব্যস্ত থাকেন, তারপরেও আসলে আমাদের এই প্রোগ্রামে অনেকক্ষণ টাইম, প্রায় 1.5 ঘন্টার মতো আপনি আমার সাথে ছিলেন। আমার 1 ঘন্টার প্ল্যান ছিল, বাট সেশন খুব চমৎকার যাচ্ছিল, তো আমি টাইম ছিল আমার কাছে। সো আই ফেল্ট লাইক থ্যাংক ইউ ভাইয়া আসলে এক্সট্রা টাইমটার জন্য। আর হচ্ছে আমাদের এরকম একটা সেশনে, মানে আসলে আমরা সবাই, আমি নিজেও, আমি থেকে শুরু করে যারা আছেন লেটার গ্রেডের টিমে যারা কাজ করছেন, এমনকি আজকে যারা অলরেডি আমাদের প্রোগ্রামটা দেখছেন, সবাই আসলে অনেক বেনিফিটেড হলো, ইভেন অনেক কিছু জানতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। থ্যাংক ইউ সবাইকে যারা লেটার গ্রেডের সাথে ছিলেন, যারা এতক্ষণ আমাদের সাথে প্রোগ্রামটা বা সেশনটা এনজয় করেছেন। আমাদের সাথে থাকবেন। একটা কথা আমি সর্বশেষে জানিয়ে দিতে চাই, আমাদের খুব শীঘ্রই একটা ফটোগ্রাফি কন্টেস্ট আসছেন। সো তার জন্য আমাদের লেটার গ্রেডের সাথেই থাকুন। আর থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।